আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বা ক্লাসের বিষয় হলো মাইক্রোসফট এক্সেল। তো আমি আর কথা না বাড়িয়ে মূল পর্বে আমরা চলে যাই। তো মূল পর্বে যাওয়ার আগে আমরা এক্সেল সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়। অ্যাকচুয়াল যে মাইক্রোসফট এক্সেল কি। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অফিসের একটি অংশ। এটি একটি ওয়ার্কশিট অ্যানালিসিস প্রোগ্রাম। মূলত এক্সেলের সাহায্যে ডাটা এন্ট্রি এবং অ্যানালাইসিস উভয় কাজ করা যায়। উইন্ডোজ ভিত্তিক এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে গাণিতিক হিসাব নিকাশ যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সহ ডাটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি সহ ডাটা ম্যানেজমেন্ট সময়ের কাজগুলো সুশৃঙ্খল ও বা সুনিয়ন্ত্রিতভাবে করা যায়। তো এখন আমাদের এক্সেল এর কাজ জানার জন্য বা কাজটি দেখার জন্য প্রথমে যা করতে হবে মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে হয় সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কয়েকটি ভাবেই ওপেন করা যায়। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি আমরা কিভাবে ওপেন করতে পারি। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে তা হচ্ছে যেমন আপনার কম্পিউটারে যেমন স্টার যে মেনু বারটি রয়েছে এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মাউস স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস এবং একটা ফোল্ডার আছে। এখন আমার মাইক্রোসফট অফিস 2013 আছে, হয়তো বা আপনার অন্য কোনো ভার্সন হতে পারে, কিন্তু দেখতে সেম এরকমেরই হবে। ঠিক আছে। তারপর আপনাকে যা করতে হবে অ্যারো অপশনে ক্লিক করতে হবে। হুম অ্যারো অপশনটিতে ক্লিক করার পর দেখুন আমার এক্সেল শিটটি একবার প্রথম দিকেই আছে, হয়তো বা আপনার এক্সেল শিটটি প্রথম দিকে নাও থাকতে পারে। তো আপনি কি করবেন, একটু মাউসটিকে স্ক্রল ডাউন করবেন। ওকে, স্ক্রল ডাউন করলে দেখবেন নিচের দিকে বা উপর দিকে যে কোনো এক জায়গায় এই শিটটিকে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে যা করতে হবে এই লোগোর উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। দেন মাইক্রোসফট এক্সেল ফাইলটি যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন। এখন আপনার আপনার কম্পিউটার হয়তোবা এই বাম দিকের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই উইন্ডোটি আপনি নাও দেখতে পাবেন। কারণ কি, আমি যেহেতু এই ফাইলটি দিয়ে অনেক কাজ করছি যার কারণে এটি এখানে আপনার রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, তা আপনার বেলা এগুলো নাও শো করতে পারে। ওকে, যেহেতু আপনি নিউ যদি কাজ করে থাকেন তাহলে এগুলো শো করবে না। তো আমি এখন যা করব, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। হুম তো এখানে বেশ কয়েকটা ফরম্যাট দেয়া আছে। তো আমরা এগুলো নিয়ে এখন আর দেখাচ্ছি না। আমরা একটা নিউ ওয়ার্কশিট নিয়ে তারপর আমরা বিভিন্ন অপশন বা ফাংশন গুলো আমরা দেখবো। তো তার জন্য এখানে ডাবল ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্কশিট বা মাইক্রোসফট এক্সেল এর যে মূল ইন্টারফেস এটা হচ্ছে সেটা। এটাকে ওপেন করার পর আমাদের যা করতে হবে জাস্ট এখান থেকে আবার ক্লোজ করে দিব। তো এটা দেখালাম আমি একটা প্রথম ওয়ে যেটা দিয়ে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারবো। এখন আমি আরো একটু ওয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এটা হচ্ছে ডেস্কটপ। আমি এখন আমার কম্পিউটারের ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর আমি একটি আমার একটি ড্রাইভে চলে যাচ্ছি। হ্যাঁ, ড্রাইভে চলে যাওয়ার পর আমি চাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর যে ফাইলটি নিয়ে আমি কাজ করব সেই ফাইলটি আমি এইখানে সেভ রেখে তারপরে কাজ করব। ঠিক আছে। তো তার জন্য আমাকে যা করতে হবে, যেমন মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে চলে যাবে নিউ, তারপরে অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে একটি অপশন আছে মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট বা সরি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। হ্যাঁ, এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে এখন একটি আমার মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল চলে এসেছে। এখন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেন এন্টার। এখন এই ফাইলটিকে আমি ওপেন করি।
ওকে, তো এটা গেল আমার মেথড নাম্বার সেকেন্ড বা দ্বিতীয় নম্বর মেথডে আমি এটা ওপেন করে দেখিয়েছি। এখন আমি আরো একটি মেথড ওপেন করে দেখাবো, সেটা হচ্ছে এখানে আমার সার্চ অপশনে আমি ক্লিক করব, তারপর এখানে লিখবো এক্সেল। তো আমার এক্সেলে আমার ল্যাপটপে একটু স্লো কাজ করে, যার কারণে এটা এখানে একটু সময় নিবে। তো আমি আশা করি আপনারা যদি এই কাজটি এখানে করেন বা আপনি যদি কম্পিউটারে যেখানে লিখে দেন এক্সেল, দেখবেন আপনার এই এক্সেল শিটটি এখানে শো করবে। হ্যাঁ, তারপর এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তাহলে এই তিনটি মেথডে আমরা যে কোনো এক্সেল শিট বা এমএস ওয়ার্ডের শিট ঠিক একই ভাবে আমরা ওপেন করতে পারবো। ওকে, তো আমরা অলরেডি কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হয় এবং কিভাবে ক্লোজ করে দিতে হয় তা কিন্তু জেনে গেছি, রাইট? ওকে, তো মাইক্রোসফট এক্সেল এ আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে বা যে বিষয়টি আপনাকে খুব জানতেই হবে সেটা হচ্ছে কার্সারের ব্যবহার। হ্যাঁ, মানে আপনি কিভাবে কার্সার প্রেস করবেন বা অর্থাৎ কিভাবে নাড়াচাড়া করবেন এই বিষয়টা আপনাকে খুব খেয়াল করে কাজ করতে হবে। ওয়ার্ডের বিষয়টা ভিন্ন, যে এক্সেলে আপনাকে এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। যেমন আপনি দেখুন আপনার, যেমন এই যে মাউস বিভিন্ন ঘরে গিয়ে তারপর আপনার কার্সার রেখে কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটি হচ্ছে কলাম এবং সেল। তো আপনি ঘরে গিয়ে গিয়ে আপনি কার্সার রেখে তারপরে আপনাকে কাজ করতে হবে। এভাবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কার্সার যেখানে থাকবে আপনি সেখানে কিন্তু যে কোনো লেখা এন্ট্রি দিলে সেই লেখাটা এখানে এন্ট্রি হবে। ওকে, এখন আমরা একটু এক্সেল এর এটাকে বলা হয় এক্সেল এর ভাষায় সেটা হচ্ছে ওয়ার্ক বুক। এখন এই ওয়ার্ক বুকের সম্পর্কে আমরা একটু ধারণা নিই। অ্যাকচুয়াল মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট বলা হয় ওয়ার্ক বুক। যখন একটি প্রোগ্রাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্ক বুকের কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্ক বুকে এক বা একাধিক ওয়ার্কশিট নিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন এখানে দেখছেন শিট ওয়ান, আমি যদি এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করি দেখবেন আমার এখানে আরো একটি আমার শিট তৈরি হয়ে গেছে। সরি, ওকে, দেখুন শিট ওয়ান এখন কিন্তু শিট টু। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি দেখুন আমার এখানে আরো একটি শিট তৈরি হবে। এটা প্রতিটি কিন্তু এক একটি এক্সেল এর ওয়ার্কশিট। হ্যাঁ, এখানে আমরা কাজ করব, তারপরে ওয়ার্কশিট টু তে আমরা ডিফল্ট সরি অন্য কাজ করতে পারবো, তারপরে ওয়ার্কশিট থ্রি তে আমরা আরো একটি বিষয়ে কাজ করতে পারবো। তো আমি ওয়ার্কবুক বা আমি এটাকে বোঝাতে চেয়েছি। এখন আছে ওয়ার্কশিট। এক্সেল ওয়ার্কশিট হলো কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত শীট। হুম প্রতিটি ওয়ার্কশিটে আপনি যদি আপনাকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে, যেমন এই যে এ বি সি ডি, এগুলোকে বলা হয় কলাম। হুম এবং পাশে দেখুন ওয়ান টু থ্রি এরকম কিছু সিরিয়াল রয়েছে, আর এই সিরিয়াল গুলোকে বলা হয় রো। হুম রো বা সেল আপনাকে যেটাই বলেন, সেলও বলতে পারি আবার রো বলতে পারি। ওকে, তো আবার এই কলাম গুলো হচ্ছে আপনার একটি ওয়ার্কশিটে প্রায় 16,384টি আপনার কলাম থাকে, যেটা আপনাকে জেনে রাখা খুবই ভালো। এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 যে সিরিয়াল গুলো রয়েছে, এই সিরিয়াল গুলো হচ্ছে এটাকে বলা হয় আপনার রো অথবা সেল। আর এই সেল গুলোর সংখ্যা হচ্ছে প্রায় 10,48,576টি রো দ্বারা একটি ওয়ার্কশিট গঠন করা হয়েছে। হুম ওকে, আমরা এখন ওয়ার্কশিটের কাজ করার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি, যে বিষয়টি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্কশিটে আমরা অ্যাকচুয়াল কিভাবে কাজ করব বা কি কি কাজ করতে পারবো। তা প্রথমে ডাটা প্রবেশ করাতে হবে।
যে কোনো তথ্য আপনি এখানে আপনি দিয়ে নিতে হবে, তা না হলে আপনি ওয়ার্কশিটে কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, ওয়ার্কশিটে কাজ করতে হলে আপনাকে যে কোনো তথ্য অবশ্যই দিয়ে নিতে হবে। তারপরে ডেটা প্রবেশ করার পরে যেভাবে হিসাব করা দরকার আপনি কিন্তু সেই হিসাবটি সেভাবেই আপনি করে নিতে পারবেন। হুম। তারপরের বিষয়টি যদি আপনাকে আমি বলি, সেটি হচ্ছে যাবতীয় তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন হলে এই তথ্যগুলো আবার আমরা প্রিন্টও করতে পারবো। তারপর আপনার দেখা যাচ্ছে পরের যে বিষয়টি সেটা হচ্ছে ওয়ার্কশিট প্রয়োজন হলে পুনরায় হিসাব করতে পারে, এবং এতে অনেক সময় অপচয় কমে যায় বা রোধ হয়, যেটাই বলি না কেন। আর যখন তারপরের বিষয়টি হচ্ছে যখন কোনো একটি মান অথবা হিসাব করা হয় তখন স্বয়ংক্রিয়ভাবে ওই মানের সাথে সম্পর্কিত সকল মান পরিবর্তিত হবে। তারপরে আমরা ওয়ার্কশিটে বা যেটা বলি এক্সেল শিটে আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে যে কোনো কাজ করতে পারি। এজন্য আমাদের অবশ্যই সূত্রের ব্যবহার জানতে হবে। তো এটা খুব অ্যাডভান্স, আমরা যেহেতু বিগিনার আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব। ঠিক আছে? তারপর সূত্র প্রয়োগের সময় কখনো স্পেস, ফুল স্টপ বা কোন ধরনের ব্র্যাকেট বা কোন ধরনের কমা বা সেমিকোলন, ঠিক আছে, এগুলো ব্যবহার করা যাবে না। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। সেটা, এগুলো খুব অ্যাডভান্স লেভেল, সেগুলো নিয়ে আমরা এখনই আলোচনা করতেছি না। ঠিক আছে? তো আমার কথাগুলো কি শোনা যায়? হ্যাঁ নাইম ভাই, শোনা যায় ক্লিয়ার। থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলের আরো বেশ কিছু আপনার যেটাকে বলা হয় অপারেটর বা মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু ধারণা দেওয়ার আমি ট্রাই করি। যেটা হচ্ছে অপারেটর মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রির পর এবং ডাটা নিয়ে অনেক কাজ করতে হয়। গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়াও একটি ডাটার সাথে অন্য ডাটার তুলনা করতে যুক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিভিন্ন চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহৃত হয়। তো এইসব চিহ্ন বা ক্যারেক্টার গুলোকে আমরা অপারেটর বলে থাকি। মাইক্রোসফটের এক্সেল কয়েকটি ভাগে আপনার অপারেটরকে ভাগ করা হয়েছে, যেমন তার ভিতরে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন আপনার যেটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর এবং রিলেশনাল অপারেটর, আরেকটি আছে লজিক্যাল অপারেটর। এখন এই অপারেটর গুলো কি, এগুলো যদি আমরা জেনে রাখি তাহলে ভবিষ্যতে কি হবে, আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। তো আমি যদি একটু সময় নিয়ে আপনাদের সেই অপারেটর গুলো প্রথমেই একটু দেখিয়ে নিই, তাহলে নেক্সট টাইম আমাদের অন্যান্য খুব অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো এই বিষয়টা আমি একটু দেখানোর ট্রাই করি নাকি? ওকে। ওকে, তো আমি প্রথমেই যেটি দেখাবো সেটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ গাণিতিক কাজ করার জন্য ব্যবহৃত অপারেটরকে নিউমেরিক অপারেটর হিসেবে অভিহিত করা হয়। এই অপারেটর গুলোর সাহায্যে গাণিতিক পরিগণনা করা যায়, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যায় নিম্নে। তো আমি এখন সেই অপারেটর গুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে প্রথমে দেখাবো অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ, যেটাকে বলা হয় বাংলায় বলা হয় নিউমেরিক অপারেটর। হুম। সরি, এটা আমি মুখে বলে দিই, এখানে এইভাবে দেখানো যাবে না। যেটা হচ্ছে প্লাস, মাইনাস, তারপরে আহ, বাংলায় বলি যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক, গ্রুপ, এক্সপ্রেশন, এটাকে বলা হয় আপনার আহ, গাণিতিক অপারেটর, সরি, নিউমেরিক অপারেটর। তার আরেকটি হচ্ছে যেটা হচ্ছে প্রোগ্রামের ভাষায় বলা হয় রিলেশনাল অপারেটর। প্রোগ্রামে এক বা একাধিক ডাটার সাথে ডাটার মধ্যে তুলনা করার জন্য এই ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখানে দেখাতে পারবো কিনা জানি না, তবে ট্রাই করি। যেমন একটি অপারেটর আছে, এটাকে বলা হয় ক্ষুদ্রতম চিহ্ন। ঠিক আছে? তারপরে একটি অপারেটর আছে, এটাকে বলা হয় ক্ষুদ্রতম সমান, সরি, এটাকে বলা হয় বৃহত্তম চিহ্ন। আবার যদি আপনি এটাকে দেখাই, যেমন এই যে গ্রেটার দ্যান, ইকুয়াল টু, এটাকে বলা হয় ক্ষুদ্রতম সমান চিহ্ন। ওকে। তারপর এই চিহ্নটিকে বলা হয় বৃহত্তম চিহ্ন। হুম। তো তারপরে গ্রেটার দেন এর সাথে আপনি যদি একটু ইকুয়াল টু দিয়ে দিন, তাহলে আপনি এটাকে বলা হবে বৃহত্তম সমান চিহ্ন। ঠিক আছে? তারপরে এই চিহ্নটিকে বলা হয় সমান চিহ্ন। হুম। তারপর গ্রেটার দেন, তারপর এই গ্রেটার দেন, দুটো যদি আপনি দিয়ে দিন তাহলে এটাকে বলা হয় অসমমান চিহ্ন। ঠিক আছে? তো এটি গেল আপনার
মেথড নাম্বার 2। এখন থার্ড নাম্বার মেথড হচ্ছে লজিক্যাল অপারেটর। কারণ লজিক্যাল অপারেটর গুলো কি কি? লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড এবং অর এন্ড নট। হ্যাঁ, যেমন আমি যদি এন্ড এর বিষয়টা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যেমন এন্ড হচ্ছে এই এন্ড। ওকে, এন্ড হচ্ছে দুটি এক্সপ্রেশনের মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। শুধু সবগুলো এক্সপ্রেশনের মান ট্রু হলে পুরো এক্সপ্রেশনটি মান ট্রু প্রদান করে। এজন্য এটাকে বলা হয় এন্ড, যেটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। তার মানে এটা ভিতরে আপনি যেই সূত্র বা যেই আপনার মেথডটি আপনি প্রকাশ করবেন সেটি অবশ্যই লজিক হতে হবে। তারপরেরটি হচ্ছে অর, তারপরেরটি হচ্ছে নট। তো এই তিনটি হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের অ্যারিথমেটিক অপারেটর, রিলেশন অপারেটর এবং লজিক্যাল অপারেটর। এখন আমরা আস্তে আস্তে মাইক্রোসফট এক্সেলের একটু ফাংশন গুলো বা মেনু গুলো নিয়ে একটু আলোচনা করি এবং ওয়ার্কশিটের টোটাল বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমি আপনাদের একটু দেখানোর ট্রাই করি যে আমরা নির্দিষ্ট সেলে আমরা কিভাবে পৌঁছাবো। হ্যাঁ, তো এর জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি একটু সাপোজ হিসাব করেন, যেমন এই যে ডি, ডি হচ্ছে একটি কলাম। ডি এর আপনি 7 নাম্বার সেলে প্রবেশ করবেন বা যেতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি আপনি ডি কলামটা যদি আপনি সিলেক্ট করেন, তারপরে যদি এটা বাম দিকে লক্ষ্য করুন, দেখুন এখানে বেশ কিছু সিরিয়াল রয়েছে। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন এই ডি কলামের আপনি 7 নাম্বার সেল অর্থাৎ 7 নাম্বার রোয়ে আপনি কার্সার রাখবেন। সেজন্য আপনার জাস্ট লক্ষ্য করুন, এখানে আছে 7। আপনি যদি এখানে প্রেস করুন, দেখুন এখানে কিন্তু আহ, আপনি ডি কলামের 7 নাম্বার রোয়ে আপনি কিন্তু প্রবেশ করতে পেরেছেন। তো এভাবে করে আপনি রো এবং কলাম সিলেক্ট করে করে এখানে আপনি প্রবেশ করতে পারবেন। ওকে, তো আমি আরো একটি বিষয় আপনাদের একটু দেখানোর ট্রাই করি, সেটা হচ্ছে আমরা তো সচরাচর একটা মাউস দিয়ে, যেমন আমি যদি ডি সেলের 5 নাম্বার রোতে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এই যে 5, এই যে ডি আর এটা 5, আমি বুঝতে পেরেছি এটা আমার 5 নাম্বার সেল। এখানে কার্সর রাখলে কিন্তু আমি 5 নাম্বার কলামে আসতে পারলাম বা আসতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। যদি এটা চাই আমি কিবোর্ড থেকে মেনশন করব, সেজন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে যা করতে হবে, আপনার কিবোর্ড থেকে আপনি F5 এই বাটনটি প্রেস করতে হবে। সরি, এই বাটনটি প্রেস করার পরে আপনি এখন কোথায় যেতে চান বা আপনি কোন কলামের কত নম্বর সেলে যেতে চান সেটা আপনাকে মেনশন করতে হবে। যদি আমি সাপোজ আপনাকে একটু দেখাই যে আমি ডি নাম্বার কলামে আছি, কিন্তু এর আমি 5 নাম্বার সেলে যাব। তো তার জন্য আমাকে এখানে লিখতে হবে ডি দেন 5। এতটুকু লেখার পরে আমি যদি ওকে বাটনে প্রেস করি, দেখুন আমার কার্সারটি কিন্তু আমার ডি কলামের 5 নাম্বার সেলে আছে। ঠিক আছে। ওকে, আমি এখন 3টি কলামে এ বি সি মানে 3টি ওয়ার্ড এখানে আমি লিখেছি। এখন আমি চাচ্ছি এই পুরো লেখাটুকু আমি একটু সিলেক্ট করবো অর্থাৎ ব্লক করবো। মানে এই ব্লকের কাজটা আমরা কিভাবে করতে পারবো? এখন আমরা তো এমএস ওয়ার্ডে দেখেছি একটা লেখাকে কন্ট্রোল এ অর্থাৎ এটা দিয়ে সিলেক্ট করতে হয়, তারপর এটাকে আমরা যে কোনো কাজ করতে পারি। তো আমরা এক্সেলে করার ক্ষেত্রে সেটাকে একটু আলাদা। আলাদার কাজ হচ্ছে, আপনি যদি এটাকে সিলেক্ট করতে চান, সেটা যদি আপনি কন্ট্রোল এ প্রেস করুন, দেখুন আমি যদি কন্ট্রোল এ প্রেস করি তাহলে কিন্তু আমার পুরো ওয়ার্কশিটটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। রাইট? তো আমরা এভাবে করবো না। আমরা কি করব, আমার ওয়ার্কশিটে কোনো কিছু যদি আমরা কপি করতে চাই বা কোনো কিছু সিলেক্ট করতে চাই, তার জন্য আমাদের আগে প্রথমেই ব্লক করে নিতে হবে। তো তার জন্য মাউসের কার্সার শুরু থেকে রেখে এমন ড্র্যাগ করে লাস্টে ছেড়ে দিয়ে দেখুন আমার এই 3টি কলাম কিন্তু একত্রিত ভাবে কিন্তু ব্লক হয়ে গেছে। রাইট?
তো এটা হচ্ছে আপনি কিভাবে একটি নির্দিষ্ট কিছু লেখা কিভাবে আপনি ব্লক করবেন সেটি আমরা দেখালাম, ঠিক আছে। সেটা হচ্ছে আমি মাউস দিয়ে করার ট্রাই করেছি। এখন যদি চাই এটাকে আমি কিবোর্ড থেকে করব, সেটা কিন্তু খুব সহজেই করতে পারবো। হুম, সাপোজ আমি যদি এইখানে কার্সার রাখি, তারপর যদি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে যদি অ্যারো বাটনে প্রেস করি দেখুন সামনের দিকে, তাহলে কিন্তু এগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লক হয়ে যাচ্ছে, রাইট। হুম, ওকে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু কলাম এবং রো নিয়ে একটি এক্সেল শিট। পরে তাড়াতাড়ি। হ্যাঁ নাইম ভাই, সুন্দর হচ্ছে, আপনি এক্সেলের ব্যবহার শেখাচ্ছেন। আমি জাস্ট আপনাকে কনফার্ম করতেছি যে আপনি আছেন লাইনে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন দেখুন এখানে বেশ কিছু কলাম এবং রো আছে, ঠিক আছে। আমরা এখন দেখবো যে আমরা একটা কলামকে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, সেটা মাউসের দ্বারা এবং কিবোর্ডের দ্বারা। ওকে, তো তার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, দেখুন এখানে যে এ বি সি লেখাগুলো আছে, এগুলো আমি আগেই বলেছি এগুলো হচ্ছে কলাম। তো এখন আমি যদি চাই এই কলামটিকে আমি সিলেক্ট করব। হুম, তো ফার্স্ট অফ অল আমাকে যা করতে হবে, যেমন আমি যদি এই কলামের উপরে যদি ক্লিক করি, দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন, আমি যখনই এই মাউসের কার্সার যখন এখানে নিয়ে যাচ্ছি, এখানে আমাকে একটি অ্যারো ডাউনের দিকে দেখাচ্ছে, রাইট। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমার কলামটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। হুম, এখন আমি তো এটি মাউস দ্বারা আপনাকে সিলেক্ট করে দেখালাম। এখন আপনি যদি চান যে এটি মাউস না, আপনি কিবোর্ড থেকে খুব শর্টকাট ওয়েতে এটাকে আপনি সিলেক্ট করবেন। তো তার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল দেন স্পেস বার, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দেন স্পেস বার যখন প্রেস করলাম, আমার কলামটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আবার চাচ্ছি যে আমি না এই কলামটি না, আমি এই কলামটিকে সিলেক্ট করব। তো এখানে আমি কার্সার রাখবো, দেন কন্ট্রোল দেন স্পেস বার প্রেস করলে দেখুন আমার এই কলামটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। হুম, তো এটি আমরা দেখলাম কিভাবে আমরা একটি কলামকে কিভাবে সিলেক্ট করতে পারি। এখন দেখবো যে আমরা সেম ভাবে কিভাবে একটি রো কেও আমরা সিলেক্ট করতে পারি। হুম, সেটা আমরা প্রথমত আপনার মাউসের মাধ্যমে করব, দেন তারপর এটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে যে আপনি যেই রোটিকে চাচ্ছেন যে আমি এই রোটিকে ব্লক বা সিলেক্ট করব, সেই রোতে আপনাকে কি করতে হবে, মাউস রাখতে হবে, রাইট। মাউস রাখার পরে আপনি কিবোর্ড থেকে প্রেস করুন। সরি, আমি প্রথমে মাউস দিয়ে দেখাচ্ছি। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই যে 5, অর্থাৎ এই 5 নাম্বার হচ্ছে আমার এটা পুরোটা রো। হ্যাঁ, এই রোটাকে আমি এখন সিলেক্ট করব, তার জন্য জাস্ট এখানে এসে ক্লিক করব, দেখুন আমার পুরো রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন চাচ্ছি আমি আমার এই 6 নাম্বার রোটিকে আমি সিলেক্ট করব, তবে সেটি কিবোর্ডের মাধ্যমে, আমি মাউস ব্যবহার করব না। তো এর জন্য আমাকে যা করতে হবে সেটি হচ্ছে আমার কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে দেন স্পেস বার ক্লিক করব। দেখুন আমার এই রোটি কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। হুম, এখন আমরা তো খুব আলাদা আলাদা ভাবে একটি কলাম সিলেক্ট করলাম, একটি রো সিলেক্ট করলাম, ঠিক আছে, কিছু লেখাকে আলাদাভাবে ব্লক করে দেখালাম। এখন যদি চান যে আপনি পুরো ওয়ার্কশিটটাকে আপনি সিলেক্ট করবেন, সেটা কিন্তু আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি এরকমের কন্ট্রোল এ সিলেক্ট করেন, সেটা আপনি পুরো ঘরগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এরকমের চান যে মাউস দ্বারা আপনি এই যে কর্নারে যদি ক্লিক করুন, দেখুন আপনি শুধুমাত্র এক্সেল শিটের যতগুলো কলাম রো থাকবে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, তারপর এটা আপনার, যেহেতু আমি মাউস দিয়ে দেখালাম, এখন যদি আপনি চান কিবোর্ড থেকে করবেন কিভাবে সেটিও করতে পারবেন। তার জন্য কন্ট্রোল শিফট স্পেস বার এটি প্রেস করুন, কন্ট্রোল শিফট স্পেস বার, দেখুন আমার সেম কাজটি কিন্তু আমরা কিবোর্ড থেকে করতে পেরেছি। হুম,
এখন আমরা একটু আপনাদের দেখানোর ট্রাই করব যে আমরা এক্সেল শিটও কিভাবে কপি পেস্ট এবং একটা ফাইল কিভাবে আমরা সেভ করতে পারি। হ্যাঁ, তো একটা সেভ করার যেমন 2-3টি মাধ্যম আছে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড যে সিস্টেম গুলো ব্যবহার করেছি সেভাবেই, তো তবুও আমি একটু আবার একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি প্রথমে যা করবো সেটা এখানে আমি একটি নাম লিখবো। হুম, এই নামটি লেখার পরে আমি চাচ্ছি এই নামটাকে আমি আমার এই সেল নাম্বার, সরি আমি একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি আমার ওই 1 নাম্বার কলামের যে নামটা আছে সেই নামটাকে আমি একটু কপি করব, বা এটাকে আমি 2 নাম্বার কলামেও সেম নামটি আমি চাচ্ছি। তো এই নামটি আমরা যখন ওয়ার্ডে যখন কাজ করেছি তখন কিন্তু দেখেছি যে আমি যদি নামটাকে যদি এই কলামে বা নিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে মার্ক করতে হবে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল-সি প্রেস করতে হবে, তারপর এখানে এসে এটাকে পেস্ট করতে হবে, রাইট? হুম, তো আবার আমি যদি আবারও দেখানোর ট্রাই করি, দেখুন আমি এটাকে এখানে সিলেক্ট করলাম। তো আমরা তো ওয়ার্ডে সিলেক্ট করছি এভাবে, যেমন এটাকে এভাবে সিলেক্ট করেছি, তারপর কপি করছি, তারপর পেস্ট করছি। তো আপনি এক্সেলে সেটা আরো একটা মাধ্যম আছে, যেমন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করুন, তারপরে কন্ট্রোল-সি দিন, দেখুন এটা কপি হয়ে গেছে, চারদিকটা কিন্তু আপনি একটু মার্জিনে ভরে গেছে। হ্যাঁ, তার মানে এটা আপনার কপি হলো। এখন আপনি এখানে আসুন, কন্ট্রোল-ভি দিন, এটা হবে না, কিন্তু আপনাকে কপিটা এইভাবে করতে হবে। জাস্ট ক্লিক করবেন, কন্ট্রোল-সি, সরি কন্ট্রোল-সি, আবার এখানে আসুন, কন্ট্রোল-ভি, ঠিক আছে? ওকে, এখন আমি আমার এই লেখাটাকে একটু কাট করে দেখাই। তো কাট কপি পেস্ট সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, তবুও আমি আরেকবার করে দেখিয়ে নিচ্ছি। যেমন এটাকে আমি একটু কাট করব, তার জন্য কাট অপশনে ক্লিক করব, দেন এখানে পেস্ট করব, তার জন্য এখানে কার্সার রাখবো, সরি এটা হয়নি, এখানে কাট, দেন এখানে এসে পেস্ট। ওকে, এটা গেল কাট কপি এন্ড পেস্টের বিষয়টা গেল। এখন এটা বিষয়টা আমরা আরো একটি ভাবে করতে হবে এক্সেলে। দেখুন, আমি যদি চাই যে আমার এই লেখাটিকে আমি এই 3টি কলামে একই লেখা থাকবে, কিন্তু আমি কোনো ধরনের কপি বা পেস্ট কিছুই করব না, শুধুমাত্র এক্সেলের ব্যবহারের মাধ্যমে লেখাটাকে আমি চাচ্ছি আমার কলাম নাম্বার 2 এবং কলাম নাম্বার 3 তে নিব। সেজন্য আপনাকে যা করতে হবে, দেখুন এখানে কার্সার রাখার পর আপনি এই কর্নারে আপনার মাউসের কার্সারটি শো করুন, দেখুন এই কর্নারে। তো এখানে আপনার কার্সারটি দেখুন বিভিন্ন রূপে রূপান্তরিত হবে, আপনি একটু ফলো করবেন। দেখুন আমি যখন কার্সারটি এখানে নিচ্ছি, এটা প্লাস চিহ্ন চলে আসতেছে। এই প্লাস চিহ্নটি আসার পরে আপনাকে ড্র্যাগ করতে হবে ডান দিকে, দেখুন আপনার লেখাটি কিন্তু সেম কলামে আবার পেস্ট হয়ে গেল। হুম, এখন আমার এই ফাইলটি আমরা সেভ করব। তো সেভ করার জন্য সেভ করার আগে আমরা অবশ্যই আমাদের এক্সেল শিটের ফাইল মেনুর কাজগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। ফাইল মেনুর কাজটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এবং সেভ এবং ওপেন সবগুলো এইভাবে করতে পারবো। তো প্রথমত আমরা যা করব, ফাইল মেনুতে ক্লিক করব, দেন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন একটি আছে নিউ, একটি আছে ওপেন, একটি সেভ, সেভ অ্যাজ, দেন প্রিন্ট এন্ড শেয়ার। তারপর আছে এক্সপোর্ট, তারপর আছে ক্লোজ। তো নিউ হচ্ছে আমরা একটা নিউ ডকুমেন্ট যখন তৈরি করতে চাই তখন তাহলে আমাদের নিউ অপশনে ক্লিক করতে হবে, তারপর একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব, তারপর ফাইলটি সেভ করে আমরা কাজ শুরু করে দিব। হুম, তারপর আছে ওপেন। আমাদের যদি কোনো ফাইল আমাদের আগে কাজ করা থাকে, সেই ফাইলটি যদি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে এরকম শো হবে, সেখান থেকে আমি একটা ফাইল ওপেন করে নিয়ে পরবর্তী কাজগুলো করতে পারবো। হুম, তারপর আছে সেভ। তো সেভের বিষয়টি আমরা সকলেই কম বেশি জানি। যদি চাই যে আমরা নিউ একটি ফাইল নিয়েছি, ফাইলটি এখন আমরা সেভ করে রাখতে হবে, তখন আমরা ফাইলে যাব, দেন এই সেভ অপশনে ক্লিক করব। যেহেতু আমার ফাইলটি সেভ করা আছে তো এজন্য আর সেভ নিবে না। তো এখন আমাকে যা করতে হবে তা হচ্ছে আমাকে একটু, যদি চাই যে আমার এই ফাইলটি ক্লাস 1 নামে আছে, এখন আমি যদি চাই যে ক্লাসটি আমি ক্লাস 2 নামে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমাকে যা করতে হবে সেটি হচ্ছে ফাইলে যাব, তারপরে সেভ এজ অপশনে ক্লিক করব, দেন ব্রাউজ। এই ব্রাউজ অপশনে আসার পরে আমাকে এখান থেকে একটি ফোল্ডার, সরি একটি ড্রাইভ মেনশন করে দিতে হবে যে আমার এই ফাইলটি আমার এই ফোল্ডার বা এই ড্রাইভের এই ফোল্ডারে থাকবে।
ওকে, তারপরে সেভ করে দিতে হবে। ফাইন। এখন দেখুন প্রিন্ট, এই প্রিন্ট অপশনটি হচ্ছে আপনার যখন আপনার কোনো একটা ওয়ার্কশিটে কাজ করবেন সেটি যখন আপনার প্রিন্ট করা প্রয়োজন হবে তখন অবশ্যই আপনার সেই পিসি অথবা ল্যাপটপে আপনার প্রিন্টারের সাথে সংযোগ থাকতে হবে। আর যদি সংযোগ থাকে তাহলে দেখবেন আপনার সেই প্রিন্টারটি যেই নামে আছে সেই নামটি আপনার এখানে শো করবে। এখানে যেহেতু আমার এই ল্যাপটপে আমার কোনো ধরনের প্রিন্টার নেই, সে কারণে আমার এখানে এই প্রিন্টার নাম শো করতেছে না। ডিফল্ট মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটিকে সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে আপনি যদি এক্সেল শিট একাধিক ফাইল অবশ্যই থাকবে বা একাধিক একাধিক পেজ থাকবে, সেটাকে আপনি এখান থেকে কি করবেন, মেনশন করে নেবেন আপনার কত নাম্বার পেজ আপনি প্রিন্ট করা দরকার এবং সেই প্রিন্টটা কত থেকে কত। যদি চান, যদি এমন হয় যে আপনার একটি ওয়ার্কশিটের ভিতরে 100 পেজ আপনি কাজ করছেন বা একটি প্রজেক্ট নিয়ে, তখন আপনি ভাবছেন যে আপনার 100 পেজ গুলো তো প্রিন্ট করা প্রয়োজন নেই, আপনার প্রয়োজন 50 থেকে 60 বা 60 থেকে 70 বা 1 থেকে 10 বা 1 থেকে 20, যদি এরকমের হয় তো আপনি কি করবেন, যেমন যেখান থেকে আপনার শুরু সেই পেজ নাম্বারটা দিবেন এবং যেখানে শেষ করতে চাচ্ছেন, যেমন আমি 1 থেকে 20 নিব, সেই 20 এখানে দিব। দেন এখান থেকে এখন আপনার এটি কি কতগুলো লাগবে, যে 1 থেকে 20 টি কি একটি শিট হলেই হবে, মানে একটি সেট হলেই হবে নাকি একাধিক সেট লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন। যদি এমন হয় যে আপনার 1 থেকে 20 এই সেটটি আপনার আরো কয়েকটি লাগবে, যদি একটি হয় বা যদি 5টি হয় বা 10টি হয়, আপনি এখানে মেনশন করে দিবেন। ওকে, তারপরে এখানে থেকে আপনার পেজ সিলেক্ট করে নেবেন A4, দেন লিগ্যাল, যে কোনো পেজ হতে পারে আপনি। তো নর্মালি আমার অফিসিয়াল কাজগুলো যখন করে থাকি ম্যাক্সিমাম A4, আর লিগ্যালের কাজগুলো করে থাকি যে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টস এর যারা কাজ করে তাদের লিগ্যাল সিস্টেম আমাদের ব্যবহার করতে হয়। ওকে, তারপর আছে শেয়ার। শেয়ার হচ্ছে আমরা সেভ টু ক্লাউড, আমাদের যদি কোনো অনলাইনে কোনো আপনার অ্যাকাউন্ট থাকে যেটাকে বলা হয় ক্লাউড অ্যাকাউন্ট, যেখানে স্টোরেজ করে রাখা যায়। আপনার এই কম্পিউটারে স্পেসিং কম, আপনি সেই ফাইলটি যদি চান আপনি অনলাইনে আপনি রাখতে পারবেন, বা অনলাইনে কাউকে আপনি এটাকে লিংক দিয়ে দিতে পারবেন। ওকে, তারপর আসি এক্সপোর্ট। এক্সপোর্টের বিষয়টি অবশ্যই আপনাকে জেনে রাখা গুরুত্বপূর্ণ, কারণ আপনার যখন এক্সেল শিটটি আপনি যদি চান যে আপনি যখন কাজ করলেন, কাজ করার পরে শিটটি আপনি কারো কাছে হ্যান্ড ওভার করবেন বা কাউকে দিবেন অফিসিয়ালি ভাবে, সেক্ষেত্রে আপনি তো আর এক্সেল পুরো শিটটি দিয়ে দিবেন না, তাহলে তো আপনি অন্য লোক এডিট করে তার মতো করে কাজ করতে পারবে। তো সেজন্য আপনাকে যা করতে হবে, এটাকে পিডিএফ করে তারপর দিতে হবে, তাই না? তো এই পিডিএফ টি করার জন্য আপনাকে যে এই ব্যবহারটি জানতে হবে, আর এই ব্যবহারটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা 2007 এবং কি 2010 ব্যবহার করেন, তারা হয়তোবা 2007 দিয়ে কাজ করতে পারবেন না, দেশে 2010-এর মেবি এটি করতে পারবেন। আমি শিওর না, যেহেতু আমি 2010 কখনো ব্যবহার করিনি, এই জন্য আমি জানি না। তবে আমি 2007 ব্যবহার করার এক্সপিরিয়েন্স আছে, সেটা দেখছি, সেখানে 2007 এই পিডিএফ করা যায় না। তবে 2013-16 তারপরে যে ভার্সন গুলো আছে সেগুলোতে এটাকে আমরা খুব সহজেই করতে পারি। তো যদি চাই যে আমার এক্সেল শিটটিতে আমি এখন পিডিএফ এ কনভার্ট করব, সেজন্য আমি যা করব, এই ক্রিয়েট পিডিএফ এই অপশনটিতে ক্লিক করব। হুম এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন আমার ক্লাস অন, এটি কিন্তু অলরেডি আমার এই ফাইলটি কোন টাইপ, এটা পিডিএফ টাইপ অলরেডি কিন্তু এখানে শো করতেছে, রাইট? দেন এখান থেকে আমাকে তারপর কোনো একটি ড্রাইভ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার পাবলিশ অপশনে ক্লিক করতে হবে। তো পাবলিশ অপশনে ক্লিক করার পর হয়তো বা 5 সেকেন্ড বাকি 10 সেকেন্ড সময় নিবে, দেখবেন তারপর আপনার ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। আমার কথাগুলো কি বোঝা যায়? না বুঝতে কোনো সমস্যা আছে? জি। না না, ক্লিয়ার, সবকিছু বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, এখন আসি আমরা দেখতে পাচ্ছি এক্সেল শিটের যে ফাইল মেনুর পর যে অপশনটি আছে সেটি হচ্ছে হোম মেনু। এই হোম মেনুর কাজগুলো আমরা একটু হালকা পাতলা করার বা দেখার ট্রাই করি, যেহেতু এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি সফটওয়্যার, যেহেতু তাহলে এটা ম্যাক্সিমাম মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিলে যায়। তবুও এগুলো সম্পর্কে আলোচনা না করলেই নয়, তো আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করে যাচ্ছি, তো এই আর কি।
যেহেতু আমরা মাইক্রোসফট অফিস সকলে ব্যবহার করে এসেছি, তো তাহলে আমি যদি একটু হালকা পাতলা টাচ দিয়ে যাই, তাহলে কি হবে, আমাদের জন্য কোনো বুঝতে সহজ হবে, তাই না? তো আমি এটি হালকা পাতলা আলোচনা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো এটা হচ্ছে আমাদের হোম মেনু। এই হোম মেনু থেকে আমরা যে কোনো লেখা বা যে কোনো ধরনের কিছুকে আমরা কপি করতে পারবো, কাট করতে পারবো, পরবর্তীতে আবার পেস্ট করতে পারবো। হুম। তারপর আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফন্ট। এই ফন্টের কাজ হচ্ছে আপনাকে যেহেতু আমাদের মাইক্রোসফট এক্সেলে যখন আমরা প্রবেশ করি, এখানে ডিফল্ট একটা ফন্ট চলে আসে, আর এই ফন্টটির নাম হচ্ছে ক্লেভারি। হ্যাঁ, তো সচরাচর আমরা অফিসিয়াল কাজের জন্য এই ফন্টটি ব্যবহার করি না, কারণ ফন্টটি অতটা সুন্দর না। হুম। এই জন্য আমাদের যা করতে হয়, এখান থেকে একটা ফন্ট আমাদের চেঞ্জ করে নিতে হয়। এক্সকিউজ মি। সরি, আমার একটা ফোন আসছিল। হ্যাঁ, ওকে। তারপরে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমাদের এখন ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো এর জন্য যা করতে হবে, আমার এই অ্যারো অপশনে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, অ্যারো অপশনে ক্লিক করার পরে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এই প্রোগ্রামটিতে আমরা যখন ইংলিশ ফন্ট ব্যবহার করি, সেটি হচ্ছে দি টাইম নিউ রোমান। এই ফন্টটি আমরা সকলেই ব্যবহার করে থাকি, কারণ ফন্টটি মোটামুটি সুন্দর। হুম। তো আমরা চাচ্ছি সেই ফন্টটি আমি এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা যে কোনো ফন্ট ব্যবহার করে কাজ করতে পারবো, সমস্যা নেই। তারপরে অপশনটি আছে ফন্ট সাইজ। এখান থেকে আমরা ফন্ট বাড়িয়ে নিতে পারবো। হুম। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ফন্ট ইনক্রিজ। তো আর এই ইনক্রিজ করার জন্য অবশ্যই আপনাকে যে ফন্টটি আপনি বড় করতে চান সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে এই অপশনে ক্লিক করবেন। দেখুন, ফন্টটি কিন্তু বড় হয়ে যাচ্ছে, রাইট? তারপরে অপশনটি আছে ফন্ট ছোট হবে, ইনক্রিজ। দেখুন, এটাকে আপনি সিলেক্ট করলে, মানে সরি, ক্লিক করলে ফন্টটি ছোট হবে। হুম। তারপরের অপশনটি আছে সেটি হচ্ছে এটা হচ্ছে এখানে আপনার বি অর্থাৎ বোল্ড। আপনার ফন্টে যদি আপনি বোল্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এটাকে সিলেক্ট করবেন, দেন বোল্ড অপশনে ক্লিক করবেন। হুম। তাহলে আপনার লেখাটি একটু বোল্ড হয়ে যাবে। হ্যাঁ। তারপরে অপশনটি আছে সেটি হচ্ছে ইতালিয়ান স্টাইল, যেটা আমরা ইংলিশ ওয়ার্ডে দেখে এসেছি। এখানে ক্লিক করলে লেখাটি একটু আমার ব্যাকা হয়ে যাবে। তারপরে এই লেখাটিকে যদি আমরা চাই, এই লেখার নিচে আমরা একটা আন্ডারলাইন দিব, সেক্ষেত্রে কিন্তু এই যদি ইউতে ক্লিক করি, তাহলে আমাদের লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এখন এই আন্ডারলাইনকে আমরা ডাবল আন্ডারলাইনও দিয়ে দিতে পারবো। দেখুন, এখানে কিন্তু ডাবল আন্ডারলাইন চলে এসেছে। এখন আরেকটি আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, যে আমরা দেখতে পাচ্ছি একটা সেটির ভিতরে কিছু কলাম এবং রো আছে, কিন্তু এখানে এই হালকা জলছাপের মধ্যে কিছু চিহ্ন আছে, যেমন এই যে কলামের একটি চিহ্ন আছে, রো এর চিহ্ন আছে। এগুলো কি প্রিন্ট করলে আমাদের কাগজে আসবে কিনা? না, এগুলো আপনাদের প্রিন্ট করলে তখন এই লেখাগুলো আসবে না। হুম। দেখুন, আমি যদি আপনাদের দেখানোর ট্রাই করি, আমার এই এই শীটটিতে আমি যদি একটু কন্ট্রোল পি বাটনে প্রেস করি, মানে অর্থাৎ আমি প্রিভিউ করব, দেখুন এখানে কিন্তু শুধুমাত্র এই নামটি দেখা যায়, রাইট? আমাদের এক্সেল শীটটি কিন্তু আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি আবার ব্যাক স্পেসে চলে যাচ্ছি। হুম। তারপরের যে ঘরটি আছে সেটি হচ্ছে, এটা একটা খুবই চমৎকার একটি টুলস। আমি তো দেখাই। ধরুন আপনি চাচ্ছেন যে আপনি একটি টেবিল আকারের কিছু তথ্য এখানে এন্ট্রি করবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে, যদি চান যে আপনি একটি টেবিলের ভিতরে 5টি কলাম এবং 5টি রো নিয়ে আপনি একটি কোনো একটি ডাটা এন্ট্রির ঘর তৈরি করবেন,
তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু এটিকে ডিজাইন করার প্রয়োজন হবে, বা বর্ডারের ভিতরে নিতে হবে। সেজন্য আপনি কি করবেন, মানে 5টি কলাম আপনি সিলেক্ট করলেন, বেশ কিছু রো আপনি সিলেক্ট করলেন, তারপর কি করবেন, এখান থেকে একটু বর্ডার দিয়ে দিবেন। দেখুন, এখন যদি আমি একটু আপনাকে দেখানোর ট্রাই করি, আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখাই। দেখুন, এখন কিন্তু আমার এই আমার এই স্টেটের ভিতরে কিন্তু যতগুলো বর্ডার নিয়েছি সবগুলো কিন্তু শো করতেছে, তাই না? এটা হচ্ছে এই বর্ডারের কাজ। তারপরে অপশনটি আছে, যেমন এটা হচ্ছে আমরা যদি সিলেক্ট করি, তারপর এখান থেকে যদি একটু কালারিং করে দেই, তারপর আমরা বিভিন্ন সময় দেখি অনেকেই যখন এক্সেলের কাজ করে, বিভিন্ন স্টুডেন্ট রেজাল্ট শিট বা স্যালারি শিট, প্রথমে যেটুকু আমরা হেডিং দেই, বা প্রথম সেলটা যেখানে বিষয় নাম থাকে, সেটা কিন্তু একটু আমরা একটু স্টাইলিশ করে দিই। যদি চাই আবার এরকমের যে এই কলামটি আমার একটু অন্য রকমের থাকবে, সাপোজ এই কালার থাকবে, আবার এটি এই কালার থাকবে। হুম, যে যেভাবে করতে পারে, হ্যাঁ, উম, যার যার ইচ্ছা সে তার মতো করে কাজ এইভাবে করতে পারে। ওকে, তো এটা হলো এটা। আর তারপরে অবশ্যই এটা হচ্ছে ফন্ট। ফন্টের আপনি যে লেখাগুলো লিখবেন, সেগুলো যদি চান যে আপনি একটু আহ, যেমন একটা ব্ল্যাক, ব্ল্যাক তো ডিফল্ট, আপনি সব প্রোগ্রামেতে আপনি যে কোনো লেখা লিখলে প্রথম ব্ল্যাক হয়ে নিবে। তারপর এটা চান যদি আপনি আপনার মতো করে একটু ডিজাইন করে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, দেন এখান থেকে একটা কালার আপনি চুজ করে দিবেন। ওকে, এই গেল ফন্টের বিষয়টা। তারপরের একটা বিষয় হচ্ছে, যেমন আমরা অলরেডি ফন্টের ফন্ট ফিল্ডের কাজগুলো দেখতে পেরেছি, এখন আমরা দেখবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমরা এমএস ওয়ার্ডও দেখেছি, তো এক্সেলেও সেম, তবে এক্সেলের বিষয়টা একটু ভিন্ন। তো তার আগে আমি দেখাই, যদি এমনটা হয় যে আপনার কোনো একটা কলম বা কোনো একটা সেল আপনি যা লিখতেছেন, লেখাটা একটু আরো একটু স্পেসিং এর প্রয়োজন, বা আরো একটু বড় হলে আপনার জন্য একটু সুবিধা হতো, সেটি কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারবেন। যেমন এই যে দেখছেন এখানে যে আপনার একটি, লেখা শো করতেছে হালকা, এটাকে যদি আপনার এখানে এভাবে টেনে দিন, দেখুন একটু ঘরটা কিন্তু একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, ঘরটা একটু বড় হয়ে যাবে। আবার যদি চান যে আপনি এটাকে একটু বড় করে দিবেন, দিন, দিতে পারবেন। তারপর আমি এই যে রো গুলো দেখতে পাচ্ছেন, এই রো গুলো যদি আপনি চান যে একটু আহ, বড় করে দিবেন, দেখুন এটা কিন্তু আপনার বড় হয়ে যাচ্ছে, রাইট? তো এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডে যখন বিভিন্ন লেখা লিখেছি, যেমন আহ আমি আমার নামটা লিখলাম, আমরা যখন ওয়ার্ডে চাচ্ছিলাম যে এই লেখার নিচে আমি আরেকটা লেখা লিখবো, তখন জাস্ট এন্টার প্রেস করছি, আমার কিন্তু ওই লেখার নিচে কিন্তু কার্সর চলে এসেছে। কিন্তু এক্সেলে কিন্তু সেটা পারবেন না। এক্সেলে সেটা পারার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, এখানে কার্সার রাখবেন, দেন এখানে কার্সার রাখবেন, দেন অল্টার বাটন অল্টার বাটন চেপে রেখে আপনি এন্টারে প্রেস করতে হবে। তো দেখুন, আপনি ঘরটা কিন্তু একটু বড় হয়ে গেছে, এবং এই ঘরের ভিতরেই আপনি এই লেখার নিচে আরেকটি লেখা লিখতে পারতেছেন। হুম, আপনি আবার অল্টার বাটন প্রেস করে তারপর এন্টার প্রেস করুন, তো আপনি আবার একটা স্পেস নিচ্ছেন, মানে আপনি এই রো এর ভিতরেই আপনি আরো কিছু লেখা লিখতে পারবেন। কিন্তু এটা যদি আপনার ওয়ার্ডে হতো, আপনি জাস্ট এন্টার প্রেস করলে এই লেখাটা আপনি লিখতে পারতেন, কিন্তু এটা কিন্তু আপনি আহ, কি বলে এক্সেলে এই লেখাটা পারবেন না। এই লেখাটা আপনি এক্সেল লিখতে হলে অবশ্যই আপনাকে অল্টার বাটনে প্রেস করার পরে দেন এন্টার বাটনে প্রেস করতে হবে, তাহলে আপনি নিচে আরো স্পেস নিবে। ওকে, ফাইন। ওটা আদান দিচ্ছে, আমরা একটু আদানের উত্তর দিই। আমির ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি, আমি আছি, সমস্যা নেই। ভাইয়ার কি এক্সেল সম্পর্কে আগে কোনো এক্সপিরিয়েন্স ধারণা আছে? হ্যাঁ, অল্প অল্প এক্সেলের ব্যবহার করছি, তবে এত ভালো ধারণা নাই। ঠিক আছে, এক্সেলের ব্যবহার জানি কম বেশি, কিন্তু এত ডিটেলস ডিপ নলেজ নাই, যার কারণে সমস্যা। এখন আজকে সুন্দরভাবে আরো শিখে নিচ্ছি, ভবিষ্যতে কাজে আসবে। জি, ইনশাল্লাহ।
আমাদের মিটিংটা বোধহয় 40 মিনিট হওয়ার পরে ক্লোজ হয়ে যেতে পারে। লিমিটেড? হ্যাঁ, লিমিটেড লিমিটেড, এটাকে আবার ইয়ে করতে হবে, নিউ স্টার্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন অবধি সমস্যা তো নেই। এখন অবধি কোনো ধরনের সিঙ্গেল দেয়নি, অলরেডি তো 40 মিনিট ওভার। সম্ভবত আনলিমিটেডই হবে, ঠিক আছে। আপনার আমি দেখি। নাকি অলরেডি তো 40 মিনিট ওভার, আমি তো কনফিউজড। এখনো 5 মিনিট যদি হয় আর 5 মিনিট যদি যায় তাহলে আনলিমিটেড হবে, ঠিক আছে। আর 5 মিনিটের ভিতরে যদি কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আর হবে না, ঠিক আছে। এখন মিনিট কত? এখন 44 মিনিট, কিন্তু 2 মিনিট লেস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন, দেখা যাক। জি, একটু আদানটা শেষ হোক, একটু ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আজান হোক। আর আমি এর আগে জাস্ট কলমগুলোর ব্যবহার হালকা পাতলা জানতাম, কিন্তু এত আপনার বিস্তারিত এত জানতাম না, ঠিক আছে। যে কোনটার ব্যবহার, কোনটা কি, জাস্ট ওই ইউজ করার মতো আর কি, কিন্তু অফিসিয়াল কাজের জন্য এভাবে আমার জানা নাই। আচ্ছা, সমস্যা নেই। এক্সেল দ্বারা আপনার অনেক ধরনের অ্যাডভান্স কাজ করা যায়, ঠিক আছে। এই এক্সেল দ্বারা আপনার চাইলে কোনো ধরনের অ্যাপসও তৈরি করা যায়। হুম, বুঝছেন? এক্সেল দিয়ে অনেক অ্যাডভান্স কাজ হ্যাঁ করা যায়। এক্সেল দ্বারা আপনার ছোটখাটো আপনার পজিশনের জন্য বা নিজের জন্য ছোটখাটো অ্যাপসও নিজে তৈরি করা যায়। এবং এটা সুবিধা আছে, যেমন এটার ভিতরে আপনি তথ্য সেভ রাখার জন্য আলাদা কোনো ক্লাউডের দরকার হয় না। এই এক্সেলের ভিতরেই আপনি তথ্য আপনার সংগ্রহিত করে রাখতে পারে। হ্যাঁ, আচ্ছা। অ্যাপস অ্যাপস কিভাবে তৈরি করে এটা? সেটা সেটা হচ্ছে এরা আপনার আলাদা কিছু কোডিং আছে, এই কোডিং গুলো জানলে, যেমন সি প্রোগ্রামিং শিখলে, ওই সি প্রোগ্রামিং সাথে তো আপনার এক্সেল বা কম্পিউটার মাইক্রোসফটের সকল অ্যাপস গুলো রিলেটেড। হুম, ও ওই আচ্ছা আচ্ছা। সি প্রোগ্রাম জানলে একবার কোড, কাজ করা খুব সহজ, এমনি এটা দিয়ে অ্যাপস বানানো যায়। হ্যাঁ, ওই কোডিংস গুলো মেন, তাই তো। হ্যাঁ, কোডিং মেন, জি। যেরকম আপনার ওয়েবসাইট অথবা যে কোনো কিছু তৈরি করতে গেলে কোডিংস গুলো দিয়ে আর কি কাজ শুরু হ্যাঁ, করে। হ্যাঁ, যেমন আপনি একটা ওয়েব যখন ডেভেলপ করে দেন, তো অবশ্যই আপনি পিএসপি জানতেই হবে, মাস্ট। পিএসপি ছাড়া তো আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ করা যায় না। আর কম্পিউটারের যে হুম আপনার কম্পিউটারের যে অ্যাপস গুলো, এগুলো ডেস্কটপ ভার্সন, এগুলোকে আপনি ডেভেলপ হুম। করার জন্য সি প্রোগ্রামিং জানা লাগবে, বা সি প্লাস আচ্ছা প্লাস। আচ্ছা। হ্যাঁ, অনেকে, আমি তো আসলে কিছুই জানি না এই বিষয়ে। আর সত্যি কথা বলতে কি, আমার নলেজ খুব কম এসব বিষয়ে, যেহেতু আমি নতুন এইসব সাবজেক্টে। কিন্তু এমনি সাধারণ যে নলেজ গুলো আছে বা বহির্বিশ্বের নলেজ গুলো আমি অনেক ডিপলি জানি, কিন্তু টেকনোলজি বিষয়ে আমি খুব লেস দেন নলেজ, ঠিক আছে। লেস দেন বলতে আপনি এটা নিয়ে আবার একটু চর্চা করলেই হয়ে যাবে, ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তো আদান যেহেতু শেষ, আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা আচ্ছা, তো আমাদের ঠিক আছে। মিটিংটা কি কন্টিনিউ হবে, নাকি এটা ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, মনে হচ্ছে তো আনলিমিটেড। নতুন কোনো জিমেল দিয়ে তৈরি করছেন? এটা গতকালকের মিটিং এর জিমেইল তৈরি করছিলাম, সেটা। আচ্ছা আচ্ছা। এখন দেখেন কি হয়। চলুক, আর যদি চলে যায় তাহলে আমরা আবার জয়েন করব। ওকে, ফাইন, ঠিক ঠিক আছে। আচ্ছা। ওকে, এখন দেখুন, এখানে দেখতে পাচ্ছি যে আমি কিছু লেখা লিখিনি। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই লেখাটা আমার এই কলামের ভিতরে আমি মিডল বরাবর আনবো। তো সেজন্য অবশ্যই আমরা মাইক্রোসফট ওয়ার্ডও দেখে দিতে হবে, সেম এক্সেলও একই সিস্টেমে আমরা এটাকে নিয়ে আসতে পারবো। আমি যদি এটাকে সিলেক্ট করি, তারপরে মাস এই অ্যালাইনমেন্ট এখানে প্রেস করি, যেমন সেন্টার, দেখুন এটা কিন্তু মাঝ বরাবর চলে এসেছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন আহ, ইয়া করছি, কোন একটা কিছু অ্যালাইনমেন্ট সেন্টার বা লেফট রাইট যাই করছি না কেন, সেটা কি করছি, সামান্য ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করছি, তারপরে জাস্ট এই
কন্ট্রোল ই বা এখান থেকে এই মেনুটাকে আমরা সিলেক্ট মানে ক্লিক করছি পর এই লেখাটাকে কিন্তু ইয়া করতে পেরেছি, কি বলে এটাকে নাড়াচাড়া করতে পেরেছি। কিন্তু এখন কিন্তু এখান থেকে আমরা সরি কন্ট্রোলিং করতে পেরেছি, এখন কিন্তু এটাকে আমরা এভাবে পারবো না। এটা করার জন্য আমাকে কি করতে হবে, পুরো সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ দেখুন সেলের উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু পুরো ঘরটা কিন্তু আমার নীল বর্ণের হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমার এই পুরো সেলটি এখন সিলেক্ট হওয়া বা ব্লকিং অবস্থায় আছে। তখন আমি কি করতে পারবো, এটাকে কন্ট্রোল করতে পারবো, যেমন লেফট, দেন রাইট, দেন সেন্টার। ওকে, এগুলো করতে পারবো। হুম তো এই অপশনটা হচ্ছে এই কাজ অ্যালাইনমেন্ট দেখতে পেরেছি। এখন তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন হচ্ছে যেমন আমার এই লেখাটিকে আমি যদি চাই বিভিন্ন স্টাইলে আমি এটাকে মুভমেন্ট করবো, যেমন অ্যাঙ্গেল। দেখুন আমার লেখাটা কিন্তু একটু বেঁকা হয়ে আছে। হ্যাঁ, তারপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে এটা দেখুন, ভার্টিক্যাল দেখুন, তারপর আছে রোটেট, রোটেট টেক্সট ডাউন দেখুন। তো যখন যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করে কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারবো। ওকে, পরের বিষয়টি দেখানোর জন্য আমাকে যা করতে হবে সেটি হচ্ছে ওই একই কথা, আমি যেমন যে জায়গা দেখিয়েছিলাম যে এটা সিলেক্ট করব, তারপরে এই অপশনে ক্লিক করলে এটাকে লেফট সাইড আসবে, এটা ক্লিক করলে রাইট সাইড আসবে। তো এটা হচ্ছে সেই বিষয়টাই, আপনি এটাকে সিলেক্ট করুন, তারপর এই অপশনে ক্লিক করুন। সরি, এটা হচ্ছে না, একটু সরি, হালকা হালকা মানে এক স্পেস করে এটা জায়গা নিচ্ছে। ঠিক আছে, এক স্পেস করে জায়গা নিবে। ওকে, তারপরে তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনার ওয়ার্ম টেস্ট, তারপরে হচ্ছে মার্স অ্যান্ড সেন্টার। এখন এই বিষয়টাকে আমি একটু আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এখানে আমি একটু কিছু বেশি লেখা নিয়ে নিই। ওকে, আমি যে লেখাটা কপি করছি সেই লেখাটা আমি এখানে একটু পেস্ট করবো। পেস্ট করার পর দেখুন আমার এই লেখাটা কিন্তু আমার কলাম নাম্বার 1 থেকে শুরু করে কলাম, তারপর সি ডি একবারে এল পর্যন্ত কিন্তু চলে এসেছে, কিন্তু আমি কিন্তু সেটা চাই না। আমি চাই যে আমার লেখাগুলো শুধুমাত্র আমার এই সেল এবং এই কলামই থাকবে, তাই না? তো এই জন্য আমাকে এখন যা করতে হবে, লেখাটাকে যদি আমি চাই যে আমার একটি কলামের ভিতরে বা একটি সেলের নির্দিষ্ট পরিমাণ জায়গার ভিতরে রেখে দিব, তখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এটা সিলেক্ট করবো, তারপর ওয়ার্ম টেস্ট। হ্যাঁ, দেখুন এখানে ক্লিক করার পর আমার এই পুরো লেখাটা কিন্তু একটি কলামের নির্দিষ্ট কিছু জায়গা অর্থাৎ একটি সেলের ভিতরে চলে এসেছে, তাই না? তারপর পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে মার্জ এন্ড সেন্টার। এই অপশনটি মাইক্রোসফট এক্সেলে খুব গুরুত্বপূর্ণ, যেটি আমাদের অবশ্যই জানতে হবে এবং খুব ভালোভাবে জানতে হবে। যেমন আমি যদি চাই যে আমি চাচ্ছি আর আমার এটা একটা A4 সাইজের পেপার, বা আমার এটি একটা কোনো একটা প্রজেক্টের স্যাম্পল পেজ বা কভার পেজ, আমি চাচ্ছি এখানে একটু হেডিং দিব। হেডিংটি অবশ্যই একটু মাঝ বরাবর থাকবে বা সুন্দর থাকবে, কিন্তু একটু জায়গা প্রয়োজন। সেক্ষেত্রে আমাকে যা করতে হবে যে আমি আমি ভাবতেছি এখানে আমার প্রায় 6টি কলাম আছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই লেখাটা আমার 3টি বা 4টি কলাম জুড়ে থাকবে। এখন আমাকে যা করতে হবে সেজন্য এখানে যদি আমি এরকমের নেই যে আমি এই কলামটিকে চাই একটু বাড়িয়ে দিই, দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনার এই দিকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি চান যে না
আমার নিচের কলামগুলো ঠিক থাকবে, শুধুমাত্র আমার উপরের জায়গাটা স্পেস নিবে। এটা করার জন্য আপনাকে যা করতে হবে, এটাকে সিলেক্ট করুন, দেন ড্র্যাগ করুন, দেন মার্জ এন্ড সেন্টার। দেখুন লেখাটা কিন্তু নিচের কলামগুলো ঠিক আছে, কিন্তু উপরে থেকে আপনাকে একটু জায়গা দিয়ে দিল এই লেখাটাকে কিন্তু হেডিং করার জন্য। এখন দেখুন এই লেখাটা কিন্তু টোটালি নিচের দিকে চলে এসেছে, তাই না? আমরা যদি চাই যে লেখাটাকে একটু উপর দিকে বা এটা যদি মিডল বরাবর থাকে তাহলে একটু সুন্দর লাগবে। তো দেন এটাকে সিলেক্ট করার পর আপনাকে দিতে হবে পেজ লেআউট, সরি, এই যে এখানে এই মিডল অ্যালাইন, এখানে আপনি ক্লিক করে দিন। দেখুন আপনার লেখাটা কিন্তু মিডল বরাবর আছে, ঠিক আছে? যদি আপনি এটাও না চান, যদি চান যে আপনার লেখাটা টোটালি উপর দিকে থাকবে, সেটা হচ্ছে এই যে টপে থাকবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা সিলেক্ট করুন, তারপর এই টপ অপশনটাতে ক্লিক করে দেন। এটা মেবি হ্যাঁ নিয়েছে, ওকে। তারপর এটাকে যদি আমরা চাই এখান থেকে আহ এই যে যে সেলের সেলটা আছে, এটা একটু উপরে তুলে দিই, এই যে, ওকে। হুম এখন আমি এই সেলটাকে একটু কালারিং করে দেই, সেটা শুধু এটা সিলেক্ট করি, দেন এখান থেকে এটাকে হালকা একটু কালার করে দিই, ওকে। তারপর হচ্ছে নাম্বার। হ্যাঁ, এই নাম্বারের যে অপশনটি আছে বা যে ফিল্ডটি আছে, সেটি হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে বেশ কয়েক ধরনের আপনার সিস্টেম আছে। যেমন আপনার এবিসি এন্ড দেন 1 2 2 জেনারেলি ভাবে যে আপনি যেমন সংখ্যা লিখেন, এটা হচ্ছে জেনারেল সিস্টেম। যদি এ লেখেন, দেখুন এটাও জেনারেল। আপনি যদি চান একটু নাম্বার লিখবেন, লিখুন, নাম্বার করে নেন, ওকে। এখন এটা হচ্ছে কারেন্সি। হ্যাঁ, কারেন্সি লেখার বিষয়টা হচ্ছে যদি একটু দেখাই, দেখুন এই কারেন্সি যখন আপনি সিলেক্ট করে নেবেন, তখন আপনার লেখাটা কিন্তু এরকমের হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনার এই এই 100-র আগে একটি কারেন্সি অর্থাৎ টাকার সংকেত চলে আসবে, যেটাতে এটা কারেন্সি, মানে এটা যে টাকা, সেটা আপনি মেনশন করবে। হুম তারপরের অপশনটি আছে আপনার অ্যাকাউন্টিং, সেটাও একই রকমের। এগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন। দেখুন সিস্টেম, তারপর আমি এটা আবার সিলেক্ট করে রাখি, তারপর এখান থেকে সিলেক্ট করে দেই। এগুলো হচ্ছে ডেটের বিষয়টা, এটা আমরা পরে দেখি। তারপর আছে টাইম, পার্সেন্টেজ, এগুলো আমরা একটু পরে দেখবো, এই বিষয়টা আমরা একটু পরে দেখবো। তারপর আছে এগুলো আমরা একটু পরে দেখি। তো এখান থেকে আমি একটু সুন্দর একটা ট্রিপস আপনাদের মাঝে শেয়ার করি, সেটি হচ্ছে আমরা যখন একটি সেলে যদি এরকমের হয় কিছু, যদি আপনি কোনো ডাটা এন্ট্রির কাজ করেন, যেমন সিরিয়াল নাম নিলেন, তার জিমেল নাম্বার নিলেন, ফোন নাম্বার নিলেন, হ্যাঁ। তো দেখবেন আপনি ফোন নাম্বার যখন নিবেন, অবশ্যই তো আপনাকে বাংলাদেশি নাম্বার হলে বা বাংলাদেশি নাম্বার হলে আপনি 01 এটাকে অবশ্যই লিখতে হবে। কিন্তু সরি, এটাকে আমি সিলেক্ট করে নিই, জেনারেল। তো দেখবেন আপনি যখন এক্সেলে যখন কোনো নাম্বার লিখবেন, আপনি সংখ্যার বা যে কোনো সংখ্যার আগে আপনি শূন্য দিলে, সেই শূন্য কিন্তু আপনার এখানে থাকবে না। এটা খুবই একটা সমস্যা। আপনি কোনো নাম্বার লিখলে, আপনি যদি লিখেন, দেখুন কোনো একটা টাকার ফিগার লিখেন, এখানে দেখবেন কিন্তু প্রথম যদি শূন্য দিন, শূন্য থাকবে না, যা কিছু লিখবেন। হুম তো এটাকে আপনাকে যদি সমস্যার সমাধান করতে হয়, এর জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এখানে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনাকে অবশ্যই অপশনটি কোথায় গেল, এই যে টেক্সট অপশনটি করে নিতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি লিখুন 0174 লিখুন, দেখুন আপনার কিন্তু এখন তো ঠিক থাকতেছে। হ্যাঁ, তো অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি এক্সেল শিটে কোনো সময় যদি আপনি ফোন নাম্বার লিখেন বা ফোন নাম্বার লেখার কোনো কাজ নেন বা কাজ করেন, যেখানে আপনি অসংখ্য ফোন নাম্বার আপনি এন্ট্রি করবেন, তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন জেনারেল না থাকে বা নাম্বার বা কারেন্ট এগুলো যদি না থাকে। এটাকে আপনি কি করতে হবে, এখান থেকে আপনাকে অবশ্যই টেক্সট করে নিতে হবে। এবং এই টেক্সট ছাড়াও আরো একটি উপায় আছে, সেটি হচ্ছে আপনি এখানে কার্সার রাখার পরে যদি আপনি এই জিনিসটা ফলো করেন, আপনি
কিবোর্ড থেকে আপনি বাম দিকে দেখুন এক্স এস বাটনের নিচে আরেকটা বাটন আছে যেখান থেকে সেমিকোলন দেওয়া যায়। এই অপশনটি আমার কিবোর্ডে মেবি এটা কাজ করবে না, একটা সমস্যা আছে, তো আমি এটা দেখাচ্ছি। আমার এটা কাজ করে না। তো যাই হোক, আপনি এখানে এটা টেক্সট অপশন তখন সিলেক্ট রাখবেন, তারপর আপনার নাম্বার লিখুন, দেখুন নাম্বারগুলো ঠিকই এখানে কাজ করতেছে। ঠিক আছে, এই যে এটা গুলো আমার নাম্বার কারেন্সি। এখন এইখানে যে অপশন গুলো আছে দেখুন, এগুলো কিন্তু আপনার আপনি ব্যবহার করে দেখতে হবে। যেমন এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ইংলিশ, ইউরো, চাইনিজ। আচ্ছা, এটা কারেন্সির সিস্টেম। আপনি এখানে আমি 100 একটা টাকার ফিগার নিলাম। এই টাকা লেখার পরে দেখুন এখানে কিন্তু দেখুন কোনো ধরনের, আমরা জানি বাংলাদেশে বা যে কোনো জায়গায় টাকার পর যদি আমরা এটা কমা দেই, ফুল স্টপ দিই, তারপরে যদি লিখি এখন এটা কিন্তু 100, সরি আমি 100 লিখলাম। লেখার পরে যদি চাই এর পিছনে আমি আরো দুটি সংখ্যা লাগাবো বা শূন্য লাগাবো, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন এখানে দুটি ক্লিক করলে এখন এটা 100 টাকা বোঝাবে না। আর যদি এরকমের হয়, এখন মধ্যে এটা 10,000 বোঝাচ্ছে। তো তো এগুলো আর কি আপনার ট্রাই করে করে দেখবেন, যে অ্যাকচুয়াল এই অপশন গুলো ট্রাই করে করে দেখবেন। হুম তারপরের অপশনটি আছে স্টাইল। স্টাইলে যাওয়ার আগে আমি আরো কিছু বিষয় একটু আপনাদের একটু দেখানোর ট্রাই করি। সেটা হচ্ছে আমি যদি এখানে কিছু নাম্বার নেই, তো দেখুন আমি চাচ্ছি এখন আপনার 1 থেকে আমি 30 পর্যন্ত একটি সিরিয়াল নিব। হুম এটা যদি এমনটা হতো যে আপনার এমএস ওয়ার্ড, সেখানে কিন্তু আপনি কি করতে হতো, 1, তারপর 2, তারপরে 3, তারপর 4, এভাবে করে লিখতে হতো। হ্যাঁ, কিন্তু আপনি এক্সেল এসে কি করতে পারবেন, এই লেখাগুলোকে আপনি এক টানে কাজ শেষ করতে পারবেন। যেমন 1, 2, 3 লিখছেন না, তারপর এটাকে আপনি একটু সিলেক্ট করেন, আপনাকে দুটি সংখ্যা সিলেক্ট করতে হবে, মার্ক করুন, দেন টেনে ছেড়ে দিন। যত নিবেন তত ঘর পর্যন্ত এটা কি হবে, আপনার সিরিয়াল বাড়বে। দেখুন ওকে, তারপরে আপনি যদি এভাবে নিন, যেমন এ নিলেন, বি নিলে, কি আপনি যদি কথা বলেন তাহলে মিউট করে দেন, বুঝছেন? মিউট করে দিয়ে কথা বলতে পারেন। ওকে, তারপর দেখুন এখানে আমি এ এবং বি নিয়েছি। এখন যদি চাই যে আমি এ বি সি ডি এই সিরিয়াল টোটাল লিখবো, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমি টেনে ছেড়ে দিই। সরি এটা হবে না, সরি। দেখুন আমি 7 দিনের নাম লিখবো, এজন্য আমি প্রথম কি করলাম,
ওকে, দেখুন আমি সাপ্তাহিক 7 দিনের নাম লিখেছি, কিন্তু প্রথম 2 দিনের নাম লেখার পর যখন আমি এটাকে ড্রাগ করে সামনের দিকে ছেড়ে দিয়েছি, আমার বাকি যেই 4 দিনের নাম কিন্তু খুব ইজিলি আমি এখানে খুব সহজেই করতে পেরেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সেল একটা অনেকটা অ্যাডভান্টেজ, যেটা আমরা এমএস ওয়ার্ডে কখনই পাবো না। এটা এক্সেল শিটে এটা চরম একটা অ্যাডভান্টেজ। যেমন আমি যদি আবারও একটু ট্রাই করি, যেমন জানুয়ারি, এটাকে সিলেক্ট করি, ওকে দেখুন আমি কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি লিখেছি, তারপরের বাকি যেই 10টি মাসের নাম আমি কিন্তু খুব সহজেই কিন্তু নিয়ে আসতে পেরেছি, তাই না? তো এটি হচ্ছে আমাদের এক্সেল শিটের কাজ করলে আমরা অনেক ধরনের অ্যাডভান্টেজ এক্সেলের মাধ্যমে নিতে পারি। হুম তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টাইল। স্টাইল থেকে আমরা এই এখান থেকে আমরা যে কোনো সেল সিলেক্ট করতে পারবো, এবং যদি কোনো টেবিল নিয়ে কাজ করি সেই টেবিলটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে বা বিভিন্ন স্টাইলের টেবিল নিয়ে নিতে পারবো। তো আমি যদি দেখাই আপনাকে এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিল, দেখুন এখানে অনেক ধরনের টেবিল আছে। হ্যাঁ, টেবিলগুলো কি আছে, লাইট, মিডিয়াম এন্ড ডার্ক। হ্যাঁ, আপনি কোন ধরনের টেবিল আপনার প্রজেক্ট আপনি নিয়ে কাজ করতে চান বা ওয়ার্কশিটে নিবেন নিন। দেখুন আমি যদি এখান থেকে এই টেবিলটি আপনি সিলেক্ট করার ট্রাই করি, জাস্ট ওকে, দেখুন এখানে একটা কলাম আছে। এখন একটা কলাম আছে, দেখুন এই কলামের এখানে আছে নাম দেই, দেখুন আমার এই কলামটা এই স্টাইলের হবে। হ্যাঁ, তারপর এখানে আরো অনেক ধরনের আপনি, তার জন্য আপনি কি করেন, এখান থেকে সিলেক্ট করে নেন, আগে আগে সিলেক্ট করে নেন, তারপরে ফরম্যাট টেবিল। ওকে, তো আমি চাচ্ছি একটা এরকমের একটা টেবিল হোক আমার। তো দেখুন এটা আনার পরে এখন আমাদের এখান থেকে নাম আমরা চেঞ্জ করে দেব। হুম আমাদের এই কলামের আমরা যেই নাম দিতে চাই সেই নাম এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, তারপর এখানে আছে সেল স্টাইল। সেল তো বলা হয়, এটাকে আমি আগে বলেছি, এটা বলা হয় সেল। এই সেলে যদি চান আপনি সেলটাকে আপনি একটু ভিন্ন স্টাইলে করে আপনি কাজ করবেন, সেটা করতে পারবেন। তার জন্য কি করবেন, এই যে সেল স্টাইল, এখান থেকে আপনি যে কোনো একটি হেডিং নিতে পারবেন, কালারিং করে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে যেটা প্রয়োজন, যেমন এটা হাইট নিতে পারবেন। দেখুন আপনার এটা পুরো জোরে কিন্তু মার্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সেলের স্টাইল এবং টেবিলের স্টাইল। ওকে, তো আমি ফিল গুলো হালকা পাতলা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করি নিজেরা এগুলো ট্রাই করে বা প্র্যাকটিস করলে নিজেরাই পারবেন। এখন আছি পরের যে অপশনটি, সেটা হচ্ছে সেল। সেল হচ্ছে, এখন আপনি এখানে দেখতে পারলেন যে আপনি একটি ফাইল নিলেন, সেই ফাইলের ভিতরে বেশ কিছু সেল আছে এবং কলাম আছে। এখন এই ফাইল এবং কলামের ভিতরে আপনার কিছু সেল আছে যেগুলো এক্সট্রা আপনার এই কাজে লাগতেছে না, সেগুলো আপনি কিভাবে ডিলিট করতে পারবেন। তো তা ডিলিট করার জন্য আমরা এমএস ওয়ার্ডে দেখছি, যেমন একটা সেল কার্সর রাখার পরে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যায়। কিন্তু আপনার এক্সেলে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে আপনি এই সেলটি যেহেতু ডিলিট করতে চান, সেটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিলিট অপশনে যাবেন। তো যেমন এটা ডিলিট হয়ে গেছে, আমি যদি আবার একটু মেনশন করি 1 2 3 4, ওকে, তো আমি চাচ্ছি 3 নাম্বার যে সেলটি আছে আমার, এই সেলটি আমি ডিলিট করে দিব। তো তার জন্য আমাকে তা করতে হবে, ডিলিট অপশনে দেখুন, ডিলিট সেল এন্ড ডিলিট শীট রোজ। ওকে, আমাকে ডিলিট সেল অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু 3 নাম্বার সেলটি ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি চাই যে আমি একটি কলাম এখান থেকে ডিলিট করে দিই,
তো সেম প্রসেস আপনাকে অবশ্যই কলামটি সিলেক্ট করে নিতে হবে, দেন যাবেন ডিলিট অপশনে। এখন এখান থেকে ডিলিট শীট কলামস, ওকে, এই অপশনে ক্লিক করুন। দেখুন আপনার কিন্তু কলামটা ডিলিট হয়ে গেছে। এখন আছে ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট হচ্ছে আমি 1 2 3 4 এখানে যখন দেখা যাচ্ছে এখন তো আমার এক্সট্রা কিছু সেল আছে, যখন আমি এই সেল নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে আমার যে শীটটিতে আমি বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ করতেছি, মাঝপথে বা এমন হতে পারে মাঝপথে আমার একটি সেল এখানে অ্যাড করা লাগতে পারে। তখন আমি কি করব? তখন আমি যা করবো সেটা হচ্ছে এরকম একটা সেল আমি সিলেক্ট করব, দেন ইনসার্ট অপশনে যাব, তারপরে ইনসার্ট সেল, এখানে ক্লিক করব। দেখুন আমার এখানে একটা ইনসার্ট সেল তৈরি হয়ে গেছে। বা যদি এরকম একটা দেই যে ইনসার্ট শিট রো, সেটাও হবে। হ্যাঁ, তো এবার যদি আমরা কলমের বিষয়টা দেখেছি যে এখানে একটা কলম আমি চাচ্ছি, একটা কলম অ্যাড করব, সেজন্য এখানে আমি সিলেক্ট করব, তারপরে ইনসার্ট, দেন ইনসার্ট শিট কলম। দেখুন আমার একটা কলম কিন্তু ইনসার্ট হয়ে গেছে এখানে। ওকে, তো মোটামুটি এটা গুলো আমার হোম মেনুর টুকটাক যেটা হচ্ছে সেল কলাম, এই বিষয়গুলো আমি এতক্ষণ আহ, দেখিয়েছি বা বলেছি। এখন একটু দেখবো যে কিভাবে আমরা এক্সেল এর মাধ্যমে যোগ বিয়োগ ভাগ বা গুণ এই সমস্ত কাজগুলো করতে পারি এবং কিভাবে করবো সেই বিষয়টা আমি এখন দেখাবো। এটা ক্যালকুলেশন নাকি? হ্যাঁ, একটু যোগ বিয়োগ ভাগ করে দেখাবো, ঠিক আছে, আমি একটু করে নিই। আচ্ছা, তার মানে ক্যালকুলেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশন করাবো। আচ্ছা, এগুলো নিচ্ছেন, একটু বিস্তারিত বলেন। বলতেছি, বলবো, একটু নিয়ে নি। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমি এখন এখানে তিনজন ব্যক্তি নিয়েছি এবং তিনজন ব্যক্তির ভিতরে কিছু ফর্মুলা, মানে সংখ্যা, সরি ফর্মুলা না, কিছু সংখ্যা নিয়েছি। হ্যাঁ, যেমন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ। তো আমি একটা হিসাব দেখাবো, সেটা হচ্ছে যেমন সাকিব, ধরেন এই তিনজন ব্যক্তি তিনটি করে ম্যাচ খেলছে, তিনটি ম্যাচে তিনজন ব্যক্তির পরিসংখ্যান
দেখাবো। যেমন সাকিব প্রথম ম্যাচে করছে 50, তারপরে করছে 55, তারপরে করছে 40 রান, ঠিক আছে। এখন এই তিনটি সেলের আমি একটু যোগফল বের করে দেখাবো, হ্যাঁ। এখন আমরা যদি চাই যে এই যোগটা আমরা এই তিনজন সাকিবের 3টি ম্যাচের যোগফল আমি এই ঘরে নিয়ে দেখাবো। তো তার জন্য আমাকে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে বলা হয় আমরা বাংলায় বলি যোগ, আর এক্সেল ভাষায় বলা হয় অটো সাম। তো তার জন্য আমাকে যা করতে হবে, এখানে ইকুয়াল টু দিতে হবে, দেন তারপর লিখতে হবে সাম, SUM, সাম, হ্যাঁ। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে এখন এখান থেকে এই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার জন্য জাস্ট কার্সার এভাবে রাখবো, দেন ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিব, মানে সমস্ত এই 3টে সেল আমি সিলেক্ট করলাম। এখন আমাকে যা করতে হবে তা হচ্ছে শিফট বাটন চেপে রেখে আমি কিবোর্ড থেকে 0 প্রেস করবো, অর্থাৎ আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন এন্টার প্রেস করব। সরি, এটা কোথাও প্রবলেম হচ্ছে। ওকে, দেখো হয়তোবা আগের বার কোথাও একটা প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে। দেখুন আমি যখন এই 3টা সেলের যোগফল আমি কিন্তু খুব সহজে এখানে বের করতে পেরেছি, ঠিক আছে। তো আমি কি করেছি, যখন আমাদের যে কোনো ফর্মুলা যদি আমরা লিখতে হয়, তো অবশ্যই আপনার এক্সেল শিটে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ইকুয়াল টু লিখতে হবে। ইকুয়াল টু লেখার পরে আপনি যদি কোনো ফর্মুলা লেখেন, যদি কোনো ফার্স্ট ব্র্যাকেট দিন, তো অবশ্যই সেই ফার্স্ট ব্র্যাকেটটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ যদি না করেন তাহলে আপনি কিন্তু সেই ফর্মুলাটা কোনো কাজে আসবে না। যেমন দেখুন আমি এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট শুরুতে নিয়েছি, পরে আবার একটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, একটা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই, এখন আমি এন্টার দিই। দেখুন এটা অনেক সময় কাজ করবে বা কাজ করবে না, ঠিক আছে। অনেক সময় কাজ করবে আর করবে না, যেহেতু আমি প্রথমে নিয়ে নিয়েছি, তার জন্য এখন এটাকে আর আমি চাইলেও মুছতে পারবো না, হ্যাঁ। তারপর আছে এই ঘরের যোগফলটি একটু দেখাই। সেম, এখন আমার এই যোগফলটি না হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এখানে যখন দেখাচ্ছে নাম্বার, এখানে দেখাচ্ছে দেখি নাম্বার, ঠিকই তো আছে। আমার সেলে কোথাও কোনো প্রবলেম আছে, আমি সেলটা কাজ করতেছে না, তো আমি সেলটা একটু চেঞ্জ করে নিই। হুম, ওকে। আমার এক্সেল এই সেলে কোনো প্রবলেম হইতেছে, যার কারণে আমার এই ফর্মুলাটা কাজ করতেছে না। তো আমি কি করি, আমি একটা কলম এখানে ইনসার্ট করে নিই। হুম, ওকে, এখন দেখি
ফাইন, এবার কাজ করবে। হুম, দেন ওকে। আমি কিন্তু খুব সহজেই এই তিনটি আহ, লোকের এবং তিনজন লোকের এবং তিনটি সেলের কিন্তু আমি যোগফল এখানে বের করতে পেরেছি। এখন তো এই যোগফলটি তো আমি বের করলাম এভাবে কলামে। এখন যদি চাই যে এই তিনজন ব্যক্তির যোগফল আমি এইভাবে দেখাবো, যা যা সামনাসামনি দেখাবো। তো তার জন্য যা করতে হবে আমাদের সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে লিখতে হবে ইকুয়াল টু দেন সাম দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেন এভাবে এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। এখন আমরা যেমন একজন ব্যক্তি যখন যোগফল বের করতে পারলাম, এখন যদি চাই যে আমরা বাকি দুজন ব্যক্তির যোগফল আমরা কোনো ধরনের সূত্র না লিখেও কিন্তু আমরা বের করতে পারি। সেটা কিভাবে, এখান থেকে আসার পরে জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে থেকে ছেড়ে দিই। দেখুন আমার এই বাকি দুটি সেলের যোগফল আমার এখানে কিন্তু খুব সহজেই চলে এসেছে। হুম, তো এটি হচ্ছে এক্সেল একটি বিশাল অ্যাডভান্টেজ, যেটা আমরা দেখা গেছে অনেক কাজ না করেও সেই কাজে আমরা সুবিধা নিতে পারি। হুম, তোমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে সব, অনেক সুন্দর লাগতেছে আর কি। আচ্ছা, তো আমরা যেহেতু সামের বিষয়টা ক্লিয়ার, এখন আমরা দেখাবো কিভাবে একটা বিয়োগ করতে পারি। একটা সংখ্যা থেকে অন্য সংখ্যাটা বিয়োগ করতে পারি, সেটা একটু দেখি। সরি, এর আগে আমি যোগের বিষয়টা আরো একটু ডিটেলস দেখাই। সেটা হচ্ছে যদি এমনটা হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার এক্সেল শিটে ফর্মুলা কাজ করতেছে না, কিন্তু আপনার মানে যোগের ফর্মুলা কাজ করতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকটা উপায় আপনি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে এখানে ইকুয়াল টু দিবেন, দেন তারপরে যেমন এই আপনি সেলটিকে সিলেক্ট করবেন, তারপরে প্লাস চিহ্ন দিবেন কিবোর্ড থেকে, তারপর আবার এটা সিলেক্ট করবেন, প্লাস চিহ্ন দিবেন, আবার সিলেক্ট করবেন, দেন এন্টার প্রেস করবেন, আপনার সেম কাজ হবে। হ্যাঁ, যদি এটা তখনই করবেন যখন আপনি সূত্র কাজ করবেন না তখন। হ্যাঁ, ওকে। এখন আমরা একটু বিয়োগ দেখি। সেটা হচ্ছে আমি যখন একটা বিয়োগ করবেন অবশ্যই আপনাকে দুটি সংখ্যা লাগবে এবং দুটি সেল অথবা দুটি কলাম অবশ্যই লাগবে। তো আমি ধরে নিলাম যে আমার এই তামিম এবং তামিম এবং নাইম এই সেলে আমি একটু পার্থক্য দেখবো, যে তামিম কত রান করলো আর এটা কত রান। ওকে, তো এর জন্য আমাকে যা করতে হবে, প্রথম এই কলামে দেখতে হবে যে আমার এই যে 30 সংখ্যাটি এটা কত নম্বর কলামে আছে। কত নম্বর কলামের কত নম্বর সেলে আছে, এটা আমি কিভাবে বুঝতে পারি? তো আপনি একটু লক্ষ্য করুন যে আমি যখন এই তিনটি সেলে তিনটি নাম নিয়েছি, অবশ্যই এটা কোনো কলামের ভিতরে আছে। হ্যাঁ, তো দেখুন উপর, এটার উপর দিকে লক্ষ্য করুন, যেখানে একটা সি লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে সি কলাম। কারণ আমি যখন এখানে এটা সিলেক্ট করলাম তখন দেখুন এখানে লেখা চলে আসে C5। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে C5 কিভাবে আসলো বা কিভাবে পেলাম? C5 আমরা এভাবে পেয়েছি, যেমন সি হচ্ছে কলাম আর এই সি কলামের 5 হচ্ছে রো, অর্থাৎ সি কলামের 5 নম্বর রো এর এটা হচ্ছে তার সংখ্যা। হ্যাঁ, তো আমরা লিখলাম যে সি কলামের 5 নম্বর রো এর যে সংখ্যাটি আছে তা থেকে তুমি মাইনাস করো। তো আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম। তারপরের যে অপশনটি আছে, এখন আমি চাচ্ছি আহ, যে আমি C5 এই এই আপনার এই ফর্মুলার আমি কার সাথে তুলনা করব। তো এর জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যেমন এই যে ডি কলামের 5 নাম্বার সেলে, ডি কলামের 5 নাম্বার সেলে যে আছে তুমি তার সাথে তোমার ডিস্টেন্স করো বা তোমার পার্থক্য করো। হ্যাঁ, তো এই জন্য আমাকে লিখতে হবে, আহ, লিখতে হবে না, জাস্ট এটা সিলেক্ট করলেই হবে। দেখুন আমি এন্টার প্রেস করি, দেখুন 30 থেকে 20 যদি মাইনাস করি তাহলে অবশ্যই 10 থাকে। তো এখানে কিন্তু সেই 10 আমরা খুব অনায়াসে শো করতে পেরেছি। তারপর জাস্ট এটাকে যদি একটু ড্র্যাগ করে নিতে পারি, বাকি দুটি সেলের আমরা সংখ্যাও কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবো। হুম, যেটা গেল মাইনাস মানে বিয়োগের বিষয়টা। এখন আমরা একটু দেখবো কিভাবে আমরা পূরণ করতে পারি।
তো পূরণ করার জন্য আপনাকে এখানে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ইকুয়াল টু, দেন আপনাকে যে যে কলাম বা যে সেলের সাথে যাকে আপনি পূরণ করবেন সেটাকে আপনি সিলেক্ট করুন। তারপরে এখান কিবোর্ড থেকে আপনাকে দেখুন যেটাকে বলা হয় পূরণ চিহ্ন দিতে হবে। পূরণ চিহ্ন হচ্ছে যে আপনি যখন যেখান থেকে আমরা 1 2 3 4 এগুলো লিখি, সেখানে দেখুন একটি বাটন আছে 9 এর, মানে 9 এর উপরে, যেটাকে বলা হয় স্টার বাটন। এই বাটনটিকে আপনি সিলেক্ট করুন। তারপর এখন আপনি এই এই যে 30-কে আপনি যত সংখ্যা দিয়ে গুণ দিবেন সেই সংখ্যাটি এখানে লিখুন। আমি সাপোজ আমি 2 নিচ্ছি বা 2 নিচ্ছি, দেন এন্টার প্রেস করি। দেখুন এটা কিন্তু আমি খুব সহজেই এই পূরণটি আমি করতে পেরেছি। বাকিগুলো সেম। তো এটা হচ্ছে গুণের সিস্টেম। এখন আছে ভাগ। আমরা ভাগ কিভাবে করব? হ্যাঁ, ভাগ করার উপায় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে সংখ্যাটি আপনি ভাগ করতে চাচ্ছেন, প্রথমে আপনি ইকুয়াল টু নিন, তারপর যে সংখ্যাটি আপনি ভাগ করতে চাচ্ছেন সেই সংখ্যাটিকে আপনি সিলেক্ট করুন। এখন সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে দেখুন এই ডিভাইডেড এটাকে দিন। ডিভাইডেড অর্থাৎ ভাগ, এটাকে দেওয়ার পরে তারপর আপনি এখন কত সংখ্যা দিয়ে আপনি এটাকে ভাগ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি সাপোজ এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। তো আমি এখানে 2 লিখতেছি, দেন এন্টার প্রেস করতেছি। ওকে, দেখুন এখানে কিন্তু আমার 30-কে আমি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। এটা কিন্তু আমি খুব সহজেই করতে পারলাম। হ্যাঁ, তো এভাবে করে আমরা মোটামুটি যোগ বিয়োগ ভাগ এই বিষয়টি কিন্তু খুব সহজেই এখানে আমি দেখাতে পেরেছি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা যোগ বিয়োগ এবং ভাগ কিভাবে করব। জি, পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আপনারা কাইন্ডলি একটু 2 মিনিট হোল্ড করেন। হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি 2 মিনিট। ওকে, সেলিম ভাই আছেন? হ্যাঁ বলেন। ওকে, বুঝতেছেন তো নাকি? সব ক্লিয়ার। আর কেউ আসে নাই জমায়? না না, আর কারোর দেয়া হয়নি তো, আর দরকার নেই। জাস্ট এখানে একজন থাকলেই না, যে কনফার্ম হুম, করতে হয় যে যে চলতেছে কিনা। ঠিক আছে, হুম। এটাই আর কি। এক্সেলে কাজ পারেন তো নাকি? এগুলো অনেক আগে কোর্স করছিলাম, তখন পিসি ছিল না, তো সব ভুলে গেছি। প্র্যাকটিস না থাকলে তো এগুলা পারা যায় না। জাস্ট একটু রিভাইজ দিয়ে নেন, ক্লাসে থাকলে দেখা যাচ্ছে জিনিসটা ভুল ক্লিয়ার হলো, আবার ভবিষ্যতে কাজ করলে কাজ করা যাবে আর কি। সিম্পল বিষয়, কিন্তু আসলে সবগুলো মেথড না জানলে করা অনেক কষ্ট। নাইম ভাই 2 মিনিট ব্রেক নিয়ে গেছে ক্লাসের ভিতরে। সমস্যা না, একটু রেস্ট নেই, জল আহ, পানি খায় আসো। ওকে, তো এতক্ষণ আমি যা দেখিয়েছি সে সম্পর্কে জানতে চাই। কোথাও কি কোনো সমস্যা হয়েছে বা আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনো সমস্যা নাই, সবকিছু ক্লিয়ার, আর প্রত্যেকটা মেথড আপনি ক্লিয়ার করে দেখাইছেন, যার কারণে কোনো প্রবলেম নাই আর কি। সো কন্টিনিউ, আমরা সামনের গুলো দেখতে পারি আর কি। ওকে,
তো আমরা অলরেডি হোম মেনুর কাজ যতটুকু জানা দরকার অতটুকু নিয়ে আমি আলোচনা করা অলরেডি শেষ করে ফেলেছি। হ্যাঁ, তো এখন চাচ্ছি আমি একটু ইনসার্ট মেনুর কাজগুলো হালকা পাতলা দেখাবো, যেহেতু আমরা এক ক্লাসে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা সম্ভব না। তো আমি চাচ্ছি ইনসার্ট হচ্ছে আমাদের একটা মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফট ওয়ার্ড যেটা বলি না কেন, একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমি চাচ্ছি যে আজকে এই ক্লাসে আমি সেটা দেখাবো না, কারণ ইনসার্ট মেনুর অনেক কাজ। হ্যাঁ, তো আমি চাচ্ছি একটু পেজ লেআউট সম্পর্কে একটু আলোচনা করি। পেজ লেআউটটা সম্পর্কে এক্সেলে কাজ করতে হয়, অবশ্যই আমাকে পেজ লেআউটের বিষয়টা অবশ্যই জানতে হবে। কারণ দেখুন, মানে পেজ লেআউটে আসার পরে আপনি প্রথমে এটা দেখতে পাচ্ছেন থিম। হ্যাঁ, থিম অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করে নিতে পারেন, যে আপনি যে শীটটি নিয়ে আপনি কাজ করবেন সেটি অ্যাকচুয়াল দেখতে কেমন হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি প্রথমে সেটা সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি বিভিন্ন ধরনের আপনার যে কাজটা আপনি করতে চান সেটা আপনি করতে পারেন। তো যদি আমি আপনার দুটো দেখাই, যেমন এটা তো অফিস ফ্যাক্ট, যে কোনো একটা ডিজাইন যদি আপনি এখান থেকে চুজ করেন, চুজ করার পর আপনি তারপরে ট্রাই করতে পারেন। হ্যাঁ, এখন এই টেমটি আপনি নেওয়ার পরে এটাকে আপনি বিভিন্ন ডিজাইনও করে নিতে পারেন, বিভিন্ন কালারে। হ্যাঁ, এটা 24 কালার, তারপর আছে বিভিন্ন ধরনের কালার কালার আছে। দেখুন আমি যখন কার্সারটি এখানে নিচ্ছি তখন কিন্তু আমার এই লেখার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিল কালার। জি, কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আপনি এখান থেকে চাইলে সেই কালারটি নিয়ে তারপরে আপনি সেই শীটের ব্যবহার করতে পারেন। ওকে, তারপর আছে ফন্ট। ফন্ট আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট নিবেন, যেটা আমরা হোম মেনুতে অলরেডি দেখিয়েছি। তো ইফেক্ট, আমি এই লেখাটা সিলেক্ট করি। ইফেক্ট মেবি এখানে কাজ করবে না, না ইফেক্ট এখানে কাজ করতেছে না। ওকে, এখন আমি মার্জিনে চলে আসি। ওকে, দেখুন মার্জিনে যখন আসার পরে এখানে আমার বেশ কিছু অপশন আছে, যেমন আছে নরমাল, হোয়াইট এবং ন্যারো। হ্যাঁ, তারপর আছে কাস্টম মার্জিন। এই মার্জিনটা হচ্ছে এরকমের, আপনি যেই একটা স্প্রেডশিট বা আপনি যে একটা শিট নিয়ে কাজ করতেছেন এই শিটের আপনি পেজটা সেট আপ করে নিতে পারেন। যেমন এটা টপে আছে 0.75 এবং বটমে আছে 0.75, অর্থাৎ আপনি যে শিটটি নিয়ে কাজ করতেছেন এই শিটটি বা যে পেজটি বা যে পেপারটি, সেই পেপারটির উপর দিক থেকে আপনি 0.75 জায়গা নিয়ে নেবে এবং বটম থেকে 0.75 জায়গা নিয়ে নেবে। এবং দেখুন লেফট থেকে 0.7 জায়গা নিয়ে নিয়েছে এবং রাইট থেকে 0.7 জায়গা নিয়েছে ডিফল্ট। হ্যাঁ, না আপনি যদি চান যে এটাকে আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন, সেটা আপনি করতে পারেন। তো তার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, যেমন লেফট থেকে আমি যদি এই অ্যারো অপশনে ক্লিক করি, দেখুন এটা আমাকে এখন 1 ইঞ্চি জায়গা নিবে। হ্যাঁ, এটাতে 1.2 মানে 1.2 ইঞ্চি জায়গা নেবে উপর থেকে। তারপরে রাইট থেকে সরি লেফট থেকে 1.2 ইঞ্চি জায়গা নেবে এবং রাইট থেকে 1.2 ইঞ্চি জায়গা নেবে। এখন আমি চাই যে টপে, অর্থাৎ আমার যে পেজের উপর দিকে কিছু স্পেস অটো নিয়ে নিবে, সেটা হচ্ছে যেমন 1 ইঞ্চি নিবে। এটা বাটম থেকে যাচ্ছে 1। দেখুন এখানে একটা কালো একটি অংশ আছে, হ্যাঁ, যেটা আপনাকে মেনশন করতেছে যে আপনার পেজটি দেখতে ঠিক এরকমের হবে। তারপর প্রিন্ট প্রিভিউ, আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার অ্যাকচুয়াল পেজটি দেখতে কিরকমের হবে। দেখুন এটা হচ্ছে আমার এই লেখা শুরু এবং এই যে 1.2 এটা হচ্ছে বটম। এখান থেকে আমাকে ডিফল্ট সাইজটি নিয়ে নিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে মার্জিন। তারপর আপনি যদি ন্যারোর সাইজটি নিন, সেটা হচ্ছে আপনার চতুর্দিকে সমান,
অর্থাৎ আপনার লেফটেও যে জায়গা আছে রাইটেও তা, এবং উপরে উপরে নিচে সমান জায়গা। এজন্য এটাকে নিলে আপনাকে কি করতে হবে, আর নিজের মতো করে সাইজ করতে হবে না, জাস্ট এখান থেকে এই অপশনটি ক্লিক করে দিন, দেখবেন চতুর্দিক থেকে সমপরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে নরমাল। যে নরমাল তো আমরা একটু আগে দেখতে পেলাম, যেটি ডিফল্ট যে সাইজটি থাকে, যেটি বা আগে ছিল, নরমাল দিলে এটি কি আগের মতন ওটা ওকে। আর ন্যারোর হচ্ছে চতুর্দিকে সমান জায়গা নিয়ে নিবে। তারপর আপনি যখন একটা এক্সেল শিট নিয়ে যখন কাজ করবেন, তখন দেখবেন আপনার এই সাইজটি অ্যাকচুয়াল সাইজ আছে কিনা সেটি বোঝার জন্য আপনি বিভিন্ন উপায় আছে। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি যদি এখানে লক্ষ্য করুন, দেখুন এখানে তিনটি অপশন আছে। একটি হচ্ছে পেজ লেআউট, একটি হচ্ছে নরমাল, একটি আছে কি পেজ ব্রেক প্রিভিউ। হ্যাঁ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সাইজটি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। যদি এমনটা হয় যে নীল অংশের বাইরে চলে গেছে, তাহলে ভাববেন যে আপনার লেখাটা সাইজের বাইরে চলে গেছে। এটা হচ্ছে বোঝার উপায়। আর এখান থেকে যদি আপনি পরের অপশনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুই রকমের হয়, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট যেটা হচ্ছে নর্মাল থাকে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। আমি যখন ল্যান্ডস্কেপে নিলাম, দেখুন আমার এই জায়গাটা কিন্তু স্পেসিং বেড়ে গেছে, অর্থাৎ আমার পেপারটি এখন আড়াআড়ি অবস্থা আছে, লাম্বালাম্বি নেই। তারপর আসুন সাইজ। এই সাইজটি তো অবশ্যই আপনাকে যে কোনো কাজ করার আগে করে নিতে হবে। আর সেটা হচ্ছে লেটার সাইজ এবং লিগ্যাল সাইজ, এবং এখানে বেশ কিছু সাইজ আছে। তো নর্মালি আমরা অফিসিয়াল কাজের জন্য সবচেয়ে আমাদের সহজ এবং যে সাইজটি বেশি ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে A4 সাইজ। হুম এবং অ্যাকাউন্টস বা স্যালারি স্টেটমেন্ট এইসব কাজের জন্য ব্যবহার করা হয় লিগ্যাল সাইজ। এই দুটি সাইজ আপনার বেশি ব্যবহার করা হয়। তারপর আসুন আছে প্রিন্ট এরিয়া। এটা এটা আমাদের এখান থেকে আমরা ছাড়া অন্যভাবে করতে হবে, যেমন কন্ট্রোল দেন পি বাটন প্রেস করলে এই প্রিন্টের অপশনটা চলে আসে, যেটা আমি আগেও দেখিয়েছি। ওকে, তারপর আছে পেজ ব্রেক, বা সরি শুধু ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক, রিমুভ পেজ ব্রেক, রিসেট অল পেজ ব্রেক। আমি যদি একটা মেথড আপনাদের দেখানোর ট্রাই করি, যেমন এখানে কোন পেজ ব্রেক নিয়েছে দেখি। নিচে যেমন এখানে যাই, দেখুন পেজ ব্রেক অপশনে ইনসার্ট পেজ ব্রেক। ওকে, দেখুন পেজ ব্রেক অপশনে ক্লিক করার পর আমার এখানে একটি কিন্তু আহ, যেটা বলা হয় চিহ্ন চলে এসেছে। হ্যাঁ, এই যে যেমন আমার লেফট সাইডে, আমার রাইট সাইডে চলে এসেছে, এবং বটমের দিকেও একটি আহ, দাগ চলে এসেছে, অর্থাৎ আমার একটা পেজটাকে একটা ব্রেক করে দিল। তো আপনার আমার এই পেজটা এতটুকু জায়গার ভিতরে আমার একটি পেজ। হুম তো এটা আমি বুঝতে পারলাম। তারপর আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি যদি চাই যে আমার যে এক্সেল শিটটি আছে সেটি তো পিছন দিকে তো টোটালি হোয়াইট আছে। হ্যাঁ, এখানে যদি চাই যে আমি আমার ইচ্ছে মতো কোনো একটি ছবি আমার এই এক্সেল শিটে আমি অ্যাড করব, সেটাও করতে পারবো। তো আনফরচুনেটলি আমার এই কম্পিউটার এই কাজগুলো করা যাচ্ছে না, জানি না কি কারণে। আহ, এর আগে আমি করে দেখছি যেগুলো করা যায়, বাট এখন হচ্ছে না। তো আশা করি আপনারা এগুলো করে দেখবেন, খুব সিম্পল। এটা হচ্ছে জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করবেন, দেন আপনার যে ফোল্ডারে একটি ছবি আছে, ছবিটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে হচ্ছে প্রিন্ট টাইটেল। প্রিন্ট তো আমি দেখিয়েছি, এটা আমাদের লাগবে না। তারপর আসি, যেমন এখানে আছে অটোমেটিক। অটোমেটিক কি, এটা হচ্ছে স্কেল টু ফিট। হ্যাঁ, ওয়াইড হাইট স্কেল। আমি যদি এই রোটাকে সিলেক্ট করি, তারপরে ঠিক আছে এখানে অটোমেটিক আছে অন পেজ। না,
যেহেতু আমার এখানে একটা পেজ নেই, সেজন্য আমি এটা আর করে দেখাতে পারতেছি না। যদি একাধিক পেজ থাকলে কাজটা করে দেখানো যায়। আমার যেহেতু আমার এখানে লেখা বেশি নেই, তো আমি জাস্ট আগে অটোমেটিক চলে যাই। দেখুন অটোমেটিক গেলে কিন্তু আমার এটা এখানে স্পেসিংটা এই পর্যন্ত আছে। যদি আমি ডাবল নেই, যেমন 2 পেজ নেই, দেখুন আমার এই লেখাটা দাগটা কিন্তু অনেক দূরে চলে গেছে, তাই না? যেহেতু আমার এখানে লেখা কম, সেজন্য আমি এখানে এটাকে নিয়ে আর দেখাতে পারতেছি না। যদি আমার যদি এরকমের হয়, যেমন 3 পেজ, মানে 3 পেজ সমপরিমাণ জায়গা আমাকে এই লেফট দিকে দিবে, বা সরি রাইট দিকে দিবে। যেহেতু আমার এখানে লেখা কম, সেজন্য আর আমি নিয়ে দেখাতে পারতেছি না। তো আমি চাচ্ছি এটা অটোমেটিক থাক। ওকে, হাইটও সেম। আমি যদি চাই যে আমার এই পেজটিতে আমি আমার প্রায় অনেকগুলো পেজ আছে, সেই পরিমাণ জায়গা আমার দরকার, সেক্ষেত্রে আমি সেই পেজগুলো সিলেক্ট করে নিব, দেন আমাকে নিচের দিকে সেই পরিমাণ জায়গা করে দিবে। ওকে, তারপর আছে স্কেল। স্কেলটা হচ্ছে এরকমের, আমি যদি এখান থেকে একটু কমানোর ট্রাই করি, যখন আমার পেজে লেখা নেই, যার জন্য আমি এটা করেও দেখাতে পারছি না, তবুও একটু ট্রাই করি, দেখি কতটুকু হয়। এখন প্রিন্টে যাই, দেখুন আমার এই লেখাটা এখন কিন্তু পেজের প্রায় কি বলতে পারি, তো 4/1 অংশে আছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে 100% করে দিই, তখন আপনি এটা বুঝতে পারবেন। ওকে, এখন আমি আবার একটু প্রিন্ট অপশনে যাই। দেখুন আমার এই লেখাটা কিন্তু এখন অনেকটা আমার পেজের অর্ধেকটা জায়গা জুড়ে চলে এসেছে। যেহেতু আমি এটা ল্যান্ডস্কেপ নিয়েছি, তার জন্য এটা ফুল পেজ আসবে না। যেহেতু আমার লেখা কম, যদি আমি এটা পোর্ট্রেট নেই, তাহলে আবার ঠিকই দেখা যাবে। যেমন কন্ট্রোল পি দেই, দেখুন পুরো পেজ জুড়ে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই স্কেলের কাজ, অর্থাৎ আপনার পেজটাকে আপনি যখন প্রিন্ট করবেন, তখন একটু ছোট বড় করে নিয়ে প্রিন্ট করতে পারবেন। এখন আসি, আমি তো প্রথমে 3টি শীট নিয়েছিলাম, তাই না? 3টি শীট নেওয়ার পরে আমি আর এই বিষয়টি নিয়ে আলোচনা করিনি, হয়তো আলোচনাটা করি। সেটা হচ্ছে, যেমন আমি শীট নাম্বার 1 নিয়েছিলাম, যেটা যদি এখন যদি চাই যে আমি শীট 1 কে আমি একটা আলাদা নামে সেভ করে রাখবো, সেই ক্ষেত্রে আমি সেটা কিন্তু করতে পারবো। তার জন্য এখানে ডাবল ক্লিক করব, দেন এটাকে নাম দিব সাপোজ ক্লাস 1। ওকে, এখন চাচ্ছি আমি এই একটা শীটের ভিতরে আমি আরো মাল্টিপল শীট নিয়ে কাজ করব। সেটা তো আমি তো প্রথম দেখালাম যে আপনি কিভাবে একটি শীট আপনি তৈরি করবেন। জাস্ট এই প্লাস অপশনে ক্লিক করবেন, দেখুন আপনি একটি শীট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তারপর শীটটি তৈরি হওয়ার পর আপনি শীটটিকে কি করবেন, নাম দিয়ে দিবেন। নামটি হচ্ছে, যেমন আমি আজকে নাম দিচ্ছি ক্লাস 2, ফাইন। তারপরে আর একটা ক্লাস নাম দিয়ে দিচ্ছি ক্লাস 3। ওকে, এবার আরেকটা নাম দিলাম ক্লাস 4। এইভাবে করে আপনি কিন্তু মাল্টিপল এখানে শীট নিয়ে কাজ করতে পারবেন, সেটা তো শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, তো আমি ভাই এই বিষয়ে কোনো প্রশ্ন আছে বা কোনো সমস্যা আছে? না না, কোনো প্রশ্ন নাই, সবকিছু ক্লিয়ার। আমাদের ক্লাসটা কত মিনিট হলো? আমির ভাই, 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। আচ্ছা। ওকে, তাহলে আমরা আরো
কিছুক্ষণ আলোচনা করি যাতে আমাদের ক্লাসটা একটু ভালো তাড়াতাড়ি শেষ করতে পারি। জি, আপনি ইনসার্টের কাজ যদি দেখাতেন, অল্প দেখালেও সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমরা ইনসার্টের কাজটা দেখাতে পারি। আমরা ভুলে গেছিলাম। ওকে, তাহলে আমরা ইনসার্টের ক্লাসটা ইনসার্ট টুলস এর কাজটা একটু দেখি। ইনসার্টে প্রথম দেখতে পাচ্ছি আমরা আপনার পিভট টেবিল, রিকমেন্ডেড পিভট টেবিলস, এগুলো আমাদের লাগবে না। আমরা কি করব, এই টেবিলে যাব। সো এই টেবিলটা আমাদের লাগে না, কারণ কি আমরা যখন আপনার মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করি তখন আমাদের কিছু টেবিলের নমুনা কিন্তু অলরেডি আমরা পেয়ে যাই। কারণ কি আমাদের এক্সেল শিটে দেখুন কলাম এবং রো এগুলো কিন্তু এমনি অ্যাভেলেবেল দেওয়া আছে। আর যেহেতু আমরা যদি টেবিল নিয়ে নেই, টেবিলে কিন্তু এই কলাম আর রো গুলো মেনশন করানো হয়। হ্যাঁ, তো তার জন্য আমাদের কিন্তু এখান থেকে আর টেবিল নিতে হয় না। আমরা কি করি, যেমন নির্দিষ্ট পরিমাণ আমাদের কলাম এবং রো গুলো আমরা সিলেক্ট করি, যেমন আমার এই শিটে আমার এতগুলো কলাম বা রো প্রয়োজন। তখন এই কলাম গুলো আর রো গুলো আমরা সিলেক্ট করার পরে কি করি, সেটাকে মার্ক করি। হ্যাঁ, মার্ক করার পরে হোমে যাই, এখান থেকে আমরা এই ওয়াল বর্ডার করে দিই। দেখুন, ওয়াল বর্ডার করে দিলে কিন্তু আমার টেবিল একটা হয়ে যায়। সেক্ষেত্রে আমার কিন্তু আর এখান থেকে আর টেবিল নেওয়ার প্রয়োজন নেই। তারপর টেবিল পর আছে যেটা হচ্ছে পিকচার। আমরা একটা এক্সেল কলাম বা একটা সেলের ভেতরে একটা পিকচার আনবো, সেটা হচ্ছে ইনসার্ট আসার পরে একটা সেলের উপরে জাস্ট কার্সার রাখবো, দেন পিকচার অপশনে ক্লিক করব। পিকচার অপশনে ক্লিক করার পর আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এই পিকচারে দেওয়া বা আমার কম্পিউটার বা ড্রাইভের যেখানে আমার পিকচার রাখা আছে সেখান থেকে আমার একটা পিকচার সিলেক্ট করে নিতে হবে। তো সাপোজ আমি আমার ডেস্কটপ থেকে একটি পিকচার সিলেক্ট করে নিলাম। সাপোজ এই পিকচারটা আমি চাচ্ছি আমার এই শীটে নিয়ে আসবো। তো পিকচারটি আনার পর আমাকে পিকচারটি একটু সাইজ করে নিতে হবে, যেটা অনেক বড় সাইজ, এভাবে। তো পিকচারটা আমি এক জায়গায় বসিয়ে নিলাম। আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে একটা পিকচারকে যেভাবে চাইলে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি, বা যদি চাই তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো সেটা করতে পারবো। তারপর যদি চাই একটু কারেকশন করে নিব, দেখুন আমার এই পিকচারটি বিভিন্ন আমি স্টাইলের বা বিভিন্ন ডিজাইনের করে নিতে পারি। হ্যাঁ, এটা একটু কারেকশন করতে পারবো। তারপর হচ্ছে কালার। কালারটি হচ্ছে যে পিকচারটির, দেখুন আমার পিকচারটি নর্মাল হচ্ছে এরকমের। এখন যদি আমি এখানে দেখাচ্ছে আমাকে বিভিন্ন ধরনের স্টাইল দেখাচ্ছে, তো এটা আমি আর একটু দেখাই, সেটা হচ্ছে একটু বড় করে নিই। ওকে, এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে কালার। হ্যাঁ, এখন দেখুন এখানে আমাকে বেশ কিছু কালার আছে। আহ, আমি যদি চাই যে আমি এই কালারটা সিলেক্ট করবো, দেখুন আমার পিকচারটি কিন্তু এরকম হয়ে গেল। তারপর এখান থেকে আমার আহ, এই কালারটি দিলাম। তো এখান থেকে আপনি বিভিন্ন কালার কিন্তু এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমার রেগুলার কালার। তবে এখানে বেশ কিছু ইফেক্টও আছে, যেমন আমার এই পিকচারটাতে আমি চাচ্ছি একটা ব্লার ইফেক্ট দিব। তার জন্য কিন্তু আমি এই ইফেক্টে চলে যাব, দেন এখান থেকে হুম তো এই জন্য আমাকে কিন্তু কোনো ফটোশপ বা আদার্স কোনো টুলস এর ব্যবহার করা লাগবে না। আমি কিন্তু চাইলে এটা শুধুমাত্র এক্সেল এর মাধ্যমে করতে পারতেছি। তারপর আছে আপনার কম্প্রেস পিকচার। তো এই পিকচার এটার কাছ থেকে সেটা আমরা একটু দেখি। নর্মাল করে দিলাম, ওকে ফাইন। তারপর এখান থেকে চলে আসি কম্প্রেস পিকচার, সরি চেঞ্জ পিকচার। আমরা এই তিনটি জিনিস স্কিপ করতেছি, যেহেতু এটা চেঞ্জ পিকচার, আমি যেহেতু পিকচার চেঞ্জ করব না সেজন্য আমার এটার দরকার নাই। আর রিসেট পিকচার আমার সেটাও প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আমি দেখবো এখান থেকে আপনার এই পিকচারটিকে একটু বর্ডারিং করা যায় কি হবে। দেখুন আমি যে পিকচারটি এখানে নিয়েছিলাম, এখন কিন্তু আমার পিকচারটিতে একটু বর্ডার চলে এসেছে। আবার সিলেক্ট করি, দেন ইনসার্ট। ওকে, এর পাশে যে একটি অপশন আছে সেটা হচ্ছে ব্লিপ মেড হোয়াইট। এটা যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার এই পিকচারটির আশেপাশে আরো কিছু জায়গা স্পেসিং নিয়ে নিবে, যেটাকে বলা হয় পেডিং।
বলা হয়, যেমন আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনে যারা করি তারা এটা ভালো জানি, যেমন আমরা ছবিটি সেম থাকবে বাট তার আশে একটু ফুলে যাবে বেলুনের মতো। তাই এটাকে বলা হয় প্যাডিং। হ্যাঁ, তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে এটাকে এটা সিলেক্ট করলে আপনার পিকচারে একটা শ্যাডো চলে আসলো। তারপরে আছে এটাকে বলা হয় ড্রপ শ্যাডো। আপনি যদি এটা সিলেক্ট করার পরে এই শ্যাডোটি নিন, দেখুন আপনার পিকচারের পিছন দিকে একটি ছায়া চলে এসেছে, মনে হয় ছবিটি কোনো কিছু উপরে ভেসে আছে। হ্যাঁ, দেখতে এরকমটা মনে হয়। তো এটাকে বলা হয় ড্রপ শ্যাডো। তারপর সেটি আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে দেখুন এখানে আরো একটি অপশন আছে যেটাকে বলা হয় রিফ্লেক্টেড রাউন্ড রেক্টেঙ্গেল। হ্যাঁ, দেখুন আপনার ছবিটির চারদিকে কিন্তু একটু গোলাকৃতি হয়ে গেল। হ্যাঁ, এবং ছবির নিচে কিন্তু আরেকটি এই ছবিটির ছোট একটা দৃশ্য চলে এসেছে, যেটা আংশিক দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, ওকে। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে, যেটাকে বলা হয় সফট এজ রেক্টেঙ্গেল। ওকে, দেখুন এটি ছবির চারপাশ ঠিক থাকবে বা নিচের দিক থেকে একটু সফটনেস বেশি হয়ে যায়, ছবিটা দেখতে কিন্তু আরো কিন্তু অনেক সুন্দর লাগে। যেগুলো আপনার সচরাচর দেখি মাইক্রোসফট এক্সেল বা আমরা পাওয়ার পয়েন্টই করতে পারতেছি, কিন্তু এটা কিন্তু ফটোশপ বিভিন্ন আহ, অন্যান্য বড় বড় টুলস এর মাধ্যমে করা হয়, সেটা কিন্তু আমরা এখানে মাইক্রোসফট এক্সেল আর পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, দেখুন এই অপশনটি নেওয়ার পরে কি হলো, আমার এই ছবিটি ঠিক থাকলো বাট তার আশেপাশে একটি বর্ডার নিয়ে আসলো। হুম, তো এটি হলো আমার ইনসার্ট মেনুর একটা পিকচার কিভাবে আনবো, তারপর এটি কিভাবে আমরা ব্যবহার করব। আহ, এখন আমরা দেখবো শেপের কাজগুলো দেখবো। যেহেতু অনলাইন থেকে পিকচার আমি আনাটা খুব সহজ, কিন্তু আমার এই কম্পিউটারে বা ল্যাপটপে আমি এনে দেখাতে পারি না, গত ক্লাস সব দেখাতে পারিনি, তো আজকেও মেবি এটা কাজ করবে না। যাই হোক, এটা আমি বাদ দিলাম। এটাকে বলা হয় ইলাস্ট্রেশন। তো এখন দেখবো শেপ। হ্যাঁ, শেপ এর কাজগুলো কি, শেপের কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেভাবে দেখেছি ঠিকই এখানেও সেম, তবু আমি দেখি শেপ এখানে একটু করে দেখাই। যেমন আমি যদি দেখাতে চাই যে আমি এই শেপটি এখানে নিব, দেখুন সেজন্য জাস্ট এটাকে টেনে এখানে ছেড়ে দিব। ওকে, তারপরের আরো একটি অপশন আছে, যেমন শেপ গোলাকৃতি। এটা যদি এখানে টেনে ছেড়ে দিই, দেখুন এই শেপ গুলো, আপনি আপনার মতো করে বিভিন্ন কালারিং করতে পারেন, যেমন এটাকে বলা ফিল কালারটা এভাবে নিন। ওকে, একটা আউটলাইন কালার দিতে পারেন। এটাকে একটা ইফেক্ট দিতে পারেন। বিভিন্ন থ্রিডি ইফেক্ট দেওয়া যায়। ওকে, তো আপনি এই শেপ গুলো, আপনার যে শেপ প্রয়োজন সেই শেপটি আপনি এখানে ট্রাই করে করে দেখবেন, আশা করি আপনার এই কাজগুলো করতে পারবেন। তারপর আছে স্মার্ট আর্ট। হ্যাঁ, স্মার্ট আর্টে হচ্ছে বিভিন্ন ডিজাইন আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি একটু এটাকে একটু দেখানোর ট্রাই করি, তো দেখুন আমরা এই ডিজাইনটি আপনি সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এখন এখানে বিভিন্ন নাম আপনি দিয়ে দিন, দেখবেন আপনার এই ডিজাইনটি বা আপনি যে কাজে ব্যবহার করবেন সে কাজের অবশ্যই কোনো না কোনো নাম থাকবে, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এটা করলে স্মার্ট আর্টের স্মার্ট চার্টের কাজ। তারপর আছে স্ক্রিনশট। স্ক্রিনশট আমি গত পর্ব দেখিয়েছি, এখান থেকে আপনি আপনি যে কাজটি করতেছেন যদি কোনো প্রয়োজন হয়, আপনি একটা স্ক্রিনশট আপনি কোথাও দেওয়া প্রয়োজন, তখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে দেখাতে পারবেন। ওকে, তো আমরা স্ক্রিনশট তো দেখালাম, বা ইনসার্ট মেনুর কাজ মোটামুটি মোটামুটি বলতে কি আমরা
আমরা অল্প কিছু কাজ আজকে দেখতে পারলাম। তো আমাদের এখানে দেখা যাচ্ছে বেশ কিছু অপশনের কাজ বাকি আছে। এগুলো টোটালি হচ্ছে ম্যাথের জন্য, বা যখন কোনো আমরা অ্যাকাউন্টস, কোনো স্যালারি শিট বা এই ধরনের কোনো কাজ যখন করব, তখন এই কাজগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। হুম। বা কোনো প্রজেক্টে কাজ করলে, যেমন এই যে ওয়ার্ড আর্ট অপশন আছে, সেটা হচ্ছে আপনার লেখাকে বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন। হুম। তারপর হচ্ছে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার আমরা মাইক্রোসফট ওয়ার্ডও যেভাবে দেখছি, এক্সেলও ঠিক একই রকমের। আপনি হেডারের দিকে কিছু লিখে নিতে পারবেন, যেটা আপনার প্রত্যেকটা পেজে একই লেখা থাকবে। হুম। হেডার এন্ড ফুটার সেম কাজ। ফুটার আপনি যা লিখবেন, প্রত্যেকটা পেজে আপনার সেই লেখাটুকু শো করবে। ওকে। তো এই ছিল আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের উপরে আলোচনা। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে প্রশ্নগুলো করতে পারেন, যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে। আজকে সবকিছু ক্লিয়ার আর কি, কোনো কোশ্চেন নাই আমার পক্ষ থেকে। আচ্ছা, কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রশ্ন নাই। তাহলে আপনি শেষ করতে পারেন। আচ্ছা, আমাদের ক্লাসটা কি 2 ঘন্টা পার হয়েছে? এখনো 10 মিনিট মতো হলে 2 ঘন্টা হবে। আরো 10 মিনিট। আচ্ছা, সমস্যা নাই, আজকে আপনি এন্ড করে দেন, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, 3 করে দিচ্ছি।